কিছুক্ষণের মধ্যে ওরা দুজন চলে আসলো। তিনজন মিলে রওনা হলাম হাসপাতালের দিকে। হাসপাতালে যাবার পর আমি রক্ত দিলাম সেই অসুস্থ লোকটাকে। রক্ত দেওয়ার পর শুভ বলল, নিশাত তুই রক্ত দিচ্ছিস, এখন যাওয়া ঠিক হবে না, মাথা ঘুরতে পারে। তুই এই বেডে শুয়ে একটু রেস্ট কর, আমি ও জাহিদ দেখে আসি এখন ওনার কি অবস্থা। এই বলে শুভ ও জাহিদ চলে গেলেন অসুস্থ লোকটার কাছে। আমি বেডের মধ্যে শুয়ে আছি, শরীরটা একটু দুর্বল লাগছিল, চোখটা লেগে আসছে, ঘুমিয়ে পড়ব। ঠিক তখনই একটা মেয়ে এসে বলল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? সরি, আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনবেন না, আমার মা অসুস্থ, এই হাসপাতালে ভর্তি। আমি দেখলাম আপনি একজনকে রক্ত দিলেন। ও আচ্ছা, ঠিকই দেখেছেন। অসুস্থ লোকটা আমার বন্ধুর কাছের কেউ। আপনি তো অনেক ভালো মানুষ, মানুষের উপকার করেন। আরে না, কি যে বলেন, রক্ত দিলে কি ভালো মানুষ হয় নাকি? এটা আমার না, সবারই কর্তব্য। যাই হোক, বসুন। দাঁড়িয়ে আছেন কেন? না, বসবো না, এখন চলে যাই, আবার দেখা হবে। আসবো আমি, ভালো থাকবেন। এই বলে চলে গেলেন মেয়েটা। এদিকে শুভ্র ও জাহিদ চলে আসলো, এসে আমাকে উদ্দেশ্য করে বলল, কি রে, কার সাথে কথা বলিস? ফোন আসছিল নাকি? আরে না, ফোন আসেনি। দেখলি না কত সুন্দরী মেয়ে? ভালোই হয়েছে, রক্ত দিতে এসে সুন্দরী একটা মেয়ের সাথে দেখা হলো। কত মায়াবী চেহারা। দোস্ত, দেখলি না, তোদের সামনে দিয়ে তো চলে গেল। আমার কথা শুনে শুভ ও জাহিদ একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে উঠল। জাহিদ বলল, হ্যাঁ রে, তুই কি পাগল হলি নাকি? আমরা তো কোনো মেয়েকে দেখতে পারলাম না। কোথায় মেয়ে? ওই রুম থেকে কথা শুনে মনে করছি তুই ফোনে কারোর সাথে কথা বলিস। ভালোই হয়েছে দেখিসনি, দেখলে নজর দিতি। নীলার সাথে ব্রেকআপ হওয়ার পর প্রেম করার ইচ্ছেটাই মরে গিয়েছিল, কিন্তু বিশ্বাস কর, এই মেয়েটাকে দেখার পর কেমন জানি অন্যরকম ফিল অনুভব করলাম। আচ্ছা বাদ দে, চল, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে গিয়ে কিছু খেয়ে বাসায় যাব। এই বলে তিন বন্ধু মিলে বাইরে গেলাম। বাইরে কিছু একটা খেয়ে আমি শুভ ও জাহিদকে বললাম, আচ্ছা এখন তাহলে বাড়িতে চলে যাই, কেমন? ভালো থাকিস, কালকে দেখা হবে। জবাবে শুভ বলল, নিশাত একাই যেতে পারবি নাকি এগিয়ে দিয়ে আসবো? জানিস তো, ওই ঘটনার পর থেকে মাঝে মাঝে আমার সাথে অদ্ভুত কিছু ঘটছে। আমি বললাম, ওই ঘটনা কি ভুলতে পারি? শুধু তোর সাথে না, আমার সাথে অদ্ভুত কিছু ঘটে। আমাদের থেকে সেই বিপদটা কাটেনি, তাই সাবধানে থাকাটাই ভালো। যাই হোক, এখনো তেমন রাত হয়নি, আমি চলে যেতে পারবো, তোরা বাসায় যা। এই বলে ওদের কাছ থেকে বিদায় নিয়ে অটোতে করে রওনা করলাম বাড়ির দিকে। কিছুক্ষণ পর অটো থেকে নামলাম। 5 মিনিটের মতো পথ হেঁটে যেতে হবে। তো অটো থেকে নেমে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই পেছন থেকে সেই মেয়েটা ডাক দিল, যে মেয়েটাকে হাসপাতালে দেখেছিলাম। মেয়েটার ডাক শুনে পেছন ফিরে তাকালাম। ঠিক তখনই মেয়েটা বলল, কি ব্যাপার, আপনাকে কখন থেকে ডাকছি, শুনছেন না যে? আমি বললাম, কই, শুনতে পাইনি তো। আর আপনি এখানে কেন, কি করছেন এখানে? ওই তো সামনে আমার নানা বাড়ি, হাসপাতালে থাকতে ভালো লাগে না, তাই নানা বাড়িতে থাকবো ভাবছি। ও আচ্ছা, তাই নাকি, চলেন হাঁটতে হাঁটতে কথা বলি। আচ্ছা, আপনার মায়ের শরীর এখন কেমন? মেয়েটা বলল, এখন খানিকটা ভালো। আপনার বাড়ি কি এদিকে? এই তো সামনে। এভাবে মেয়েটার সাথে গল্প করছি আর হাঁটছি। হঠাৎ পেছন থেকে বাবা ডাক দিলেন। বাবার ডাক শুনে পেছন ফিরে দেখি বাবা হাতে বাজারের ব্যাগ আমাকে দেখে বলল, কিরে, তোরা কোথা থেকে ফিরলি? পেছন থেকে ডাকছি, শুনছিস না? জবাবে আমি বললাম, বাবা ওই একটু বাইরে গিয়েছিলাম, বাসায় যাচ্ছি। তখন বাবা বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু একা একা কার সাথে কথা বলছিস? পেছন থেকে শুনলাম। একা না তো বাবা, ওই যে উনি, ওই মেয়েটার সাথেই তো কথা বলছিলাম। কোথায় মেয়ে? কার কথা বলছিস? এখানে তো কাউকে দেখছি না। বাবার কথায় অবাক হয়ে মেয়েটার দিকে তাকালাম। আরে সত্যি তো, মেয়েটা কোথায় উধাও হয়ে গেল? এখানেই তো ছিল। আমি কি ভুল দেখলাম? আরে না, আমি তো কথাও বললাম মেয়েটার সাথে। আমাকে চিন্তিত দেখে বাবা বললেন, আরে ভুল দেখেছিস হয়তো, চল চল বাড়িতে চল। বাবার কথায় বাড়িতে চলে গেলাম। কেমন একটা চিন্তা হচ্ছে, আর মেয়েটা কোথায় গেল? তখন হাসপাতালে শুভ্র ও জাহিদ বলেছিল মেয়েটাকে দেখেনি, অথচ মেয়েটার সাথে আমি কথা বলেছি। একটু আগে মেয়েটাকে আবার দেখলাম, কথা বললাম, কিন্তু বাবা দেখলো না। বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগছে। যাই হোক, সেদিন রাতের বেলা খাবার শেষে ঘুমিয়ে পড়ব, ঠিক তখনই আমার রুমে কাউকে অনুভব করি। আমার মনে হচ্ছিল রুমের মধ্যে কেউ আছে। আমার রুমে আমি কাউকে অনুভব করলাম। কে থাকতে পারে আমার রুমে? বিছানা থেকে উঠে রুমের লাইটটা জ্বালিয়ে ভালো করে দেখলাম রুমে কেউ নেই। মনের ভুল ভেবে শুয়ে পড়লাম। সে রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম সেই মেয়েটা আমাকে দূর থেকে ডাকছে, কিন্তু কাছে আসছে না। আমি মেয়েটার কাছে যাব, ঠিক তখনই মায়ের প্রচণ্ড চিৎকারে ঘুম ভেঙে যায় আমার। ঘুম ভাঙতে তাড়াহুড়ো করে মায়ের রুমে গিয়ে দেখি মা জ্ঞান হারিয়ে পড়ে আছে। বাবা চেষ্টা করছে মায়ের জ্ঞান ফেরানোর। মায়ের চিৎকারে আশেপাশের বাড়ির অনেকে জেগে গেছে। আমি মায়ের কাছে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে মায়ের? জবাবে বাবা বললেন, জানি না, হঠাৎ চিৎকারে উঠে দেখি তোর মা জ্ঞান হারিয়ে পড়ে আছে। বাবার কথা শুনে দুইজনে মিলে মায়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম। প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফিরে মায়ের জ্ঞান ফেরার পর কান্না করতে থাকে। মায়ের চেহারা দেখে মনে হয় অনেক ভয় পেয়েছে। মায়ের কান্না দেখে বাবা জিজ্ঞেস করে,
কি হয়েছে, ভয় পেয়েছে নাকি? বলো আমাদের কি হয়েছে, চিৎকারই বা দিলা কেন? বাবার কথায় মা কিছুই বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি বাবাকে বললাম, থাক বাবা, জোর করার দরকার নেই, ঘুমিয়ে পড়ো, সকাল হলে শোনা যাবে কি ঘটেছে। যাই হোক, কথা মতো মা বাবা ঘুমিয়ে পড়লেন, আমিও রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা মাকে জিজ্ঞেস করলাম, মা রাতে কি হয়েছিল? জবাবে মা ভয়ে ভয়ে বলে, আর বলিস না বাবা, রাতে তোর বাবা ও আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে দেখি একটা মেয়ে, মেয়ে বলতে ভয়ানক দেখতে একটা মেয়ে। মেয়েটার চোখগুলো না বাবা সাধারণ মানুষের মতো না, একদম সাদা, আর মুখের এক সাইড পুড়ে গেছে, কয়লার মতো কালো হয়ে গেছে। আমাকে দেখে একটা হাসি দিল। আমি চিৎকার দিতে যাব, ঠিক তখনই সেই ভয়ঙ্কর মেয়েটা আমার গলা চেপে ধরে আর বুকের ওপর চড়ে বসে। আমি নড়াচড়া করতে পারছিলাম না, এদিকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তাই শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই মেয়েটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে একটা চিৎকার দিই। ঠিক তখনই সেই মেয়েটা কুকুরের রূপ ধারণ করে জানালা দিয়ে পালিয়ে যায়। আর একটা কথা বাবা, মেয়েটা আমাকে একটা কথা বলেছিল। মেয়েটা বলেছিল, প্রতিশোধ নিতে আসছি, তোর বুকের ধনকে কেড়ে নিব, তোর ছেলের লাশ দেখবি, সেই সময় আর বেশি নেই। মায়ের মুখে কথাগুলো শুনে থমকে গেছি। মা যে মেয়েটার বর্ণনা দিল, এরকম ভয়ঙ্কর বর্ণনার মেয়ের কথা আমি জানি। যাই হোক, এসব নিয়ে মাথা না ঘামিয়ে মাকে শান্ত করে বললাম, মা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, ভয় পাবার দরকার নেই। ঠিক তখনই আমার ফোনে একটা কল আসলো, শুভ কল করেছে। শুভর কলটা রিসিভ করতে বলে উঠল, দোস্ত জানিস কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে, কোনো কি সমস্যা? তখন শুভ বলল, হ্যাঁ রে, বড় সমস্যা। কাল রাতে আমার মায়ের সাথে ভয়ানক কিছু ঘটেছে। শুধু আমার মায়ের সাথে না, জাহিদের বাবার সাথেও ঘটেছে। তুই তো জানিস জাহিদের বাবা হার্টের রোগী। ওর বাবা এতটাই ভয় পেয়েছে যে এখন হাসপাতালে ভর্তি। শুভর মুখে কথাটা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। কি, আমার মায়ের মতো তাহলে তিনজনের মা বাবার সাথে একই ভয়ানক ঘটনা ঘটেছে? এটা কি করে হতে পারে? শুভ শোন, জাহিদ ও তুই তাড়াতাড়ি দেখা কর, আমি আসছি। এই বলে তিন বন্ধু একসাথে হলাম। তিনজনের দেখা হতে আমি বলে উঠলাম, তাহলে সে আমাদের পিছু ছাড়েনি, তাই না? আমি জানি এটা ওরই কাজ। শুভ বলল, কার কথা বলছিস তুই? আমি জানি নিশাত কার কথা বলছে। তুই আইয়েনার কথা বলছিস, তাই না? ঠিক। কারণ মা যে বর্ণনা দিয়েছিল তাতে আইয়েনার কথায় মনে হয় মুখের এক সাইড পুড়ে যাওয়া চোখগুলো সাদা। ঠিক বলেছিস, এটা ওরই কাজ, ও আমাদের পিছু ছাড়েনি। এক রাতে আমাদের তিনজনের মা বাবাকে দেখা দিয়েছে। ও ভাবতে পারিস অবস্থাটা কতটা ভয়ানক? আচ্ছা শোন, এই ব্যাপারে যেন কারো বাড়ির কেউ না জানে। আমার মাঝে ভয় পেয়েছে, এটা যেন কোনোভাবেই তোর বাড়ির কেউ না জানে। ওকে, বিষয়টা গোপন রাখ। এরপর যদি কোনোদিন আবারও সে একই ঘটনা ঘটে, তখন কোনো হুজুর বা কবিরাজের বাড়ি যাব। এই বলে যে যার বাড়িতে চলে গেলাম। শুভ ও সাগরের কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে গেলাম। ভেবেছিলাম মায়ের সাথে মনে হয় আর কোনো সমস্যা হবে না, কিন্তু পরপর 3টা রাতে মা ভয় পেতেন। শুধু আমার মা না, শুভ ও জাহিদের বাবা সবারই একই অবস্থা। এবার কোনো এক হুজুরের কাছে যেতে হবে, তাই বাড়ি থেকে রওনা দিলাম শুভ ও জাহিদের সাথে দেখা করতে। ওদের সাথে দেখা করে সবাই মিলে একসাথে যাব হুজুরের বাড়িতে। যাই হোক, বাড়ি থেকে বের হবার পর রাস্তায় সেই মেয়েটার সাথে দেখা হয়। দেখা হতে মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে, কি খবর আপনার, কেমন আছেন? ভালো না, আমার মায়ের সাথে রাতে অদ্ভুত ভয়ানক কিছু ঘটেছে, তাই হুজুরের বাড়িতে যাচ্ছি। ওহ তাই বুঝি, ঠিক আছে যান, পরে দেখা হবে, তখন কথা বলবো। আচ্ছা শোনেন, 2-3 দিন আগে আমি আপনাকে স্বপ্নে দেখেছি। আমি দেখেছি আপনি দূর থেকে আমাকে ডাকছেন, কিন্তু কাছে আসছেন না। তাই নাকি? কি জানি, ওটা তো স্বপ্ন ছিল আপনার। এখন যান, পরে আসবো আপনার সাথে দেখা করতে। এই বলে মেয়েটা চলে গেল। আমিও চলে গেলাম শুভ ও জাহিদের কাছে। ওদের কাছে যাবার পর 3জন মিলে একজন হুজুরের কাছে গেলাম। হুজুর জিন ভূত তাড়ানোর জন্য বেশ নাম করা। যাই হোক, হুজুরের বাড়িতে যাবার পর হুজুর আমাদের কাছ থেকে সব সমস্যা শুনলেন। শুনে উনি আমাদের 3জনকেই বললেন, সমস্যাটা তোমাদের জন্যই হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তোমরা যার ক্ষতি করেছ তার কোনো আত্মীয় হয়তো তোমাদের মা বাবাকে ভয় দেখাচ্ছে। যাই হোক, আমি এখন কিছু কাজ করে দিচ্ছি, এগুলো নিয়ে যাও। এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে অন্য পদক্ষেপ নিব। এখন তোমরা চলে যাও। হুজুরের কথা মতো জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছিলাম, তখন হুজুর আমাকে ডাক দিয়ে বললেন, নিশাত শোনো, তোমার সাথে একটা কথা আছে। শুভ, তুমি ও জাহিদ বাইরে অপেক্ষা করো, আমি নিশাতের সাথে একটু কথা বলি। হুজুরের কথা জাহিদ ও শুভ বাইরে গেলেন। তখন হুজুর আমাকে অবাক করা একটা কথা বললেন। হুজুর বললেন, নিশাত তুমি কি জানো কিছুদিন ধরে তোমার সাথে যে মেয়েটা দেখা হয় সে কে? ও জানি না তো। তখন হুজুর বললেন, সেই মেয়েটা কোনো মানুষ না, মেয়েটা জিন জাতি। আমরা যাকে পড়ি বলি, ওই মেয়েটা পড়ি। হুজুরের মুখে কথাটা শুনে আমি বললাম, কি, মেয়েটা মানুষ নয়? আমি কি শুনলাম? তাই তো বলি, মেয়েটাকে আমি দেখি, অন্য কেউ দেখতে পায় না কেন? যাই হোক, তখন হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। পথে শুভ ও জাহিদ জিজ্ঞেস করলো, নিশাত হুজুর তোকে কি বললো রে আলাদাভাবে? তখন ওদেরকে কথা ঘুরিয়ে বললাম, না তেমন কিছু না, উনি একটা আমল শিখিয়ে দিলেন, বললেন বেশি সমস্যা হলে এই আমলটা করবে। এই বলে আমি বাড়িতে চলে গেলাম। শুভ ও জাহিদ তারাও চলে গেল।
সেদিন রাতের ঘটনা। ঘুমানোর প্ল্যান করছি, ঠিক তখনই হঠাৎ আমার পাশে সেই মেয়েটাকে লক্ষ্য করি। মেয়েটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে এক লাফে বিছানার উপর উঠে বসি। বিছানায় বসে বলে উঠি, আরে আরে আপনি আপনি এখানে কি করেন? আমার রুমে কেন, কিভাবে আসলেন? তখন মেয়েটা বলল, অনেক কষ্টে আপনার বাসা খুঁজে পেলাম, এসে দেখি দরজা খোলা, তাই ভিতরে চলে আসলাম। মেয়েটার কথা শুনে বললাম, ও আচ্ছা তাই না, হয়েছে, অনেক অভিনয় করেছেন, এখন আসল কারণটা বলেন তো, কি চান আমার কাছে? কি চাই মানে? আমি তো গল্প করতে আসলাম। এই চুপ, আমি আজকে হুজুরের বাড়িতে গিয়েছিলাম, জানেন তো তাই না? হুজুর সব বলেছে আমাকে। ও আচ্ছা, আমি জিন জাতি মানে পড়ি, এটা জেনে গেছো তাই না? তাই তাহলে আমাকে দেখে ভয় করছে না? না, ভয় করে না। তাই নাকি? কেন? আপনি তো সুন্দর দেখতে, তাই আপনি কি পেতনি বা ডাইনি নাকি যে ভয় পাবো? ও আচ্ছা, তাহলে সুন্দর চেহারা পাল্টে ডাইনি রূপ ধারণ করি? আরে না না, ওরকম দেখে আবার ভয়ে জ্ঞান হারাতে পারি। ভীতু। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম ইকরা। এইভাবে পরীর সাথে গল্প করছিলাম, হঠাৎ করে পাশের রুমের থেকে বাবা বলে উঠল, নিশাত, কার সাথে কথা বলিস এত রাতে? বাবার কথার জবাবে আমি বলি, না বাবা, কারোর সাথে না, ফোনে কথা বলছিলাম। এই বলে পড়ি মানে ইকরাকে বললাম, তুমি এখন চলে যাও, মা বাবা কেউ দেখলে সমস্যা হবে। আমার কথা ইকরা চলে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল 7টা দিন। এই 7 দিনে আমাদের সাথে কারো কিছু ঘটেনি, কিন্তু এখন জাহিদের সাথে সমস্যা শুরু হয়েছে। জাহিদ আমাকে ও শুভকে দেখা করতে বলে কথা মতো আমরা জাহিদের সাথে দেখা করি। ওর সাথে দেখা হতেই জাহিদ বলল, ভাই এখন তো আমাদের মা বাবার সাথে সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যাটা আমার সাথে শুরু হয়েছে। জাহিদের কথা শুনে আমি বলি, কি হয়েছে বলতো? তখন জাহিদ বলে, শোন তাহলে, কাল রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। আওয়াজটা পেয়ে চোখ খুলে দেখি আমার 2 পায়ে একটা কালো সাপ পেঁচিয়ে ধরেছে। আমি আরও দেখলাম আমার পায়ের কাছে একটা কালো ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে। সেই অবয়বটার চোখে চোখ পড়ার পর আমি আর কিছু বলতে পারছিলাম না। আমি মনে হয় কন্ট্রোল হারিয়ে ফেলছি, একদম চুপ হয়েছিলাম। তখন সেই কালো অবয়বটা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, প্রতিশোধ দিতে আসছি রে, প্রতিশোধ। সময়টা আর বেশি নেই তোর, বুক থেকে কলিজাটা বের করে নিব। এই বলে একটা বিকট হাসি দিয়ে চলে গেল। ভয়ে আমি কিচ্ছু বলতে পারছি না, শুধু দেখেই গেলাম। অবয়বটা চলে যাবার পর ভয়ে আর ঘুমাইনি, রুমের লাইট জ্বালিয়ে বসেছিলাম। ওদিকে মা বাবাকেও কিছু বলতে পারিনি। এখন তোরা বল কি করব? জাহিদের মুখে কথাগুলো শোনার পর আমি ও শুভ বেশ অবাক হয়ে যাই। আমি জাহিদকে শান্ত করে বলি, দেখ জাহিদ, এই কথাগুলো বাড়িতে বলা ঠিক হবে না। কাল রাতের মতো যদি সামনে আরও কোনোদিন কিছু ঘটে, তাহলে তোকে নিয়ে একজন কবিরাজের কাছে যাব, চিন্তা করিস না। এই বলে যে যার মতো বাড়িতে চলে গেলাম। গত রাতের মতো আজকে রাতেও ইকরা পড়ি আমার রুমে আসে। ওকে দেখে বলি, ও আজকেও আসছো? সাবধান, আস্তে কথা বলো, মা বাবা বুঝে ফেলবে আবার। আমার কথা শুনে ইকরা বলল, শুনলে কি হবে? শুনলে সন্দেহ করবে। তাই নাকি? সন্দেহ করলে করবে, তাতে আমার কি? আমি রোজ রাতে তোমার রুমে আসবো তোমাকে দেখতে। কেন? আমাকে দেখার কি আছে? আমি কে তোমার? তুমি আমার ভালো লাগার কেউ। সত্যি বলতে তোমাকে আমার ভালো লাগে, তাই তোমার পিছু নিয়েছি, তাই তোমার কাছে আসি। কিন্তু আমি তো মানুষ, তুমি পড়ি, কিভাবে ভালোবাসা সম্ভব? কেউ মেনে নেবে না, সেটা পরে দেখা যাবে, সময় হলে মানবে সবাই। আমাকে কি তোমার ভালো লাগে না? সেটা বলিনি। সত্যি বলতে তোমাকেও আমার ভালো লাগে, কিন্তু চিন্তা হচ্ছে অন্য সবার জন্য। কেউ কি মানবে? সময় হলে ঠিকই মানবে। আচ্ছা শোনো, আমি এখন চলে যাচ্ছি, একটা কাজ আছে, কালকে দেখা হবে। এই বলে চলে গেল ইকরা। আমিও ঘুমিয়ে পড়লাম। খুব সকালে শুভর ফোন আসে। এত সকালে শুভ কল করেছে কেন? ফোনটা রিসিভ করে ঘুমের করে বলে উঠলাম, কি রে শুভ, এত সকালে ফোন করেছিস কেন? ঘুমাতে দিবি না? তখন শুভ বলে উঠল, নিশাত, একটা খারাপ খবর আছে। জাহিদ? কি? জাহিদের কি হয়েছে? ও কি আজকে রাতে ভয় পেয়েছে নাকি? না ভাই, জাহিদ আর বেঁচে নেই, ও মারা গেছে। শুভর মুখে কথাটা শুনে এক লাফে বিছানা থেকে উঠলাম। আরে কি বলিস? রাতে উল্টোপাল্টা সব স্বপ্ন দেখেছিস নাকি পাগলের মতো কথা বলছিস? না ভাই, ঠিকই বলেছি, আমি এখন জাহিদের বাড়িতে, তুই তাড়াতাড়ি আয়। শুভর কথায় তাড়াতাড়ি চলে গেলাম জাহিদদের বাড়িতে। সবাই কান্নাকাটি করছে। আমি পৌঁছাতেই শুভ বলল, নিশাত আসছিস? দেখ জাহিদের শরীরটা কেমন কালো হয়ে আছে। শোন, এদিকে আয়। এই বলে ফাঁকা কোথাও চলে গেলাম আমি ও শুভ। তখন শুভ বলল, নিশাত, আমি শিওর এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। ওর কথার জবাবে আমি বলি, হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু এটা যেন না জানে। শুভ 2-1 দিনের মধ্যেই বড় হুজুর বা কোনো কবিরাজের বাড়ি যেতে হবে আমাদের, নয়তো জাহিদের মতো আমাদেরও একই অবস্থা হবে। এই বলে আমি ও শুভ দুজনে আবারও জাহিদের লাশের পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ আমি খেয়াল করলাম জাহিদের হাতের মধ্যে কিছু একটা চিহ্ন দেখা যাচ্ছে। এটা দেখে শুভকে বললাম, শুভ দেখ, জাহিদের হাতে ওটা কিসের চিহ্ন? আমার কথায় শুভ জাহিদের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আমার কথা শুনে শুভ জাহিদের হাতের দিকে তাকিয়ে বলল, ঠিকই তো, ওর হাতে ঈগল পাখির মতো একটা চিহ্ন। এটা দেখে কাউকে কিছু বলতে পারিনি, চুপ করেছিলাম। এর কিছুক্ষণ পর জাহিদের মাটি হয়। খুব ভালো বন্ধু ছিল আমাদের, এভাবে ও মারা যাবে ভাবতে পারিনি।
যাই হোক, জাহিদের মাটি শেষে আমি ও শুভ হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা করি। দুজনেরই মন খারাপ, হাঁটছে আর দুজনে কথা বলছে। কথার এক ফাঁকে আমি শুভকে বলি, শুভ শোন, তোকে একটা কথা বলার ছিল। জানি হয়তো কথাটা বিশ্বাস করবি না, তবুও শোন। আমি একটা পরীকে ভালোবাসি, ওর নাম ইকরা। শুধু আমি না, ইকরাও আমাকে ভালোবাসে। আমার কথা শুনে শুভ বলল, আরে মজা করিস না তো, জানিস তো মন খারাপ, এটা কি মজা করার সময়? এই কথার জবাবে আমি বললাম, ভাই বিশ্বাস কর, সত্যি বলছি। তুই বললে আমি তোকে দেখাবো, বুঝলি? এটা সত্যি। আর হ্যাঁ, আজকে রাতে ইকরা যদি আমার কাছে আসে তাহলে ওকে জিজ্ঞেস করব জাহিদের মৃত্যুর কি কারণে হলো, আর তোর আর আমার সাথে জাহিদের মতো ভয়ানক কিছু ঘটবে কিনা। তখন শুভ বলল, ঠিক আছে, বলে দেখিস কি বলে তোর পরি। আচ্ছা, এখন বাড়িতে যা, কাল দেখা হবে। শুভর কথায় বাড়িতে চলে আসলাম। সে রাতে ইকরা আমার কাছে আসলো। ও এসে আমাকে বলল, কি হয়েছে মহারাজ, আপনার মন খারাপ কেন? আমার বন্ধু জাহিদ মারা গেছে তাই। আচ্ছা শোনো, একটা কথা জানার ছিল, খুব জরুরি। আমার বন্ধু জাহিদ কি কারণে মারা গেল, ওর সাথে নিশ্চয়ই ভয়ানক কিছু ঘটেছে। তুমি শুধু একটু দেখো, জিন পরীর কারণে ওর মৃত্যু হলো কিনা। তখন ইকরা বলল, ও আচ্ছা এই কথা, ঠিক আছে, আমি খোঁজ নিয়ে কিছুক্ষণ পর আসছি। এই বলে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ইকরা আবার চলে আসলো। এসে আমাকে উদ্দেশ্য করে ইকরা বলল, তুমি ঠিকই বলেছ, তোমার বন্ধুর মৃত্যু স্বাভাবিক ছিল না। একটা খারাপ জিন তোমার বন্ধুকে মেরে ফেলেছে। আমি সেই জিনটার সাথে কথা বলেছি, সে বলল শুধু জাহিদ না, সে তোমার আর তোমার বন্ধু শুভ তোমাদেরও নাকি ক্ষতি করবে, মেরেও ফেলতে পারে। তাই নাকি? কি বলো, এখন কি হবে? ভয় পেও না, আমি আছি তো। শোনো, আমি তোমাকে ওই জিনটার হাত থেকে বাঁচাতে পারবো ঠিকই, কিন্তু ওকে কিছু করতে পারবো না। ওকে সাহায্য করতে পারবে মানুষ, মানে কবিরাজ। তুমি ভালো কোনো কবিরাজের কাছে যাও। কোথায় যাব? কোথায় ভালো কবিরাজ পাবো? আমি জানি একজন কবিরাজ আছে, উনি খুবই ভালো। তাই নাকি? তাহলে ঠিকানা বলো, সকাল হলেই ওনার কাছে যাব। না, সকালে গেলে হবে না, এখনই যেতে হবে। ওই কবিরাজ রাতের বেলা একা একা ধ্যান করে। এখন ওনাকে গিয়ে তোমাদের সব সমস্যা বলবে, উনি রাতের বেলায় ওনার সাথে থাকা জিনকে দিয়ে তোমার কাজ করে দিবে। তুমি এখনই চলো, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। ইকরার কথা শুনে মনে মনে ভাবলাম, ও তো আমার সাথে আছে। তাই ওর কথায় রাজি হয়ে আস্তে করে দরজাটা লাগিয়ে বেরিয়ে পড়লাম ইকরার সাথে। ইকরা আমার সাথে সাথে হাঁটছে। অন্ধকার রাত, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে একসময় দাঁড়িয়ে গেলাম, কারণ আমার সামনে কালো ছায়ার মতো কে যেন দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে মনে সাহস নিয়ে বললাম, কে? সামনে কে আমার? কিন্তু আমার কথা শুনে কেউ কিছু বলল না, বরং আমার আরও সামনে এগিয়ে আসলো। আমার দিকে এগিয়ে আসতেই আমি তাদের চেহারাটা দেখতে পেলাম। ওদের চেহারাটা এত ভয়ঙ্কর ছিল বলার মতো না। সবাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি 2 পা পেছনে গিয়ে ভয়ে ইকরাকে ডাক দিলাম, বলে উঠলাম, ইকরা, এরা কারা দেখো। এই বলে ইকরার দিকে তাকালাম। আরে, ইকরার আবার কি হলো? ওর চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেল কেন? ইকরার কথা বলছে না কেন? এরা কারা? আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। তখন ইকরা বলল, এরা আমার লোক। ওর কথা শুনে বললাম, মানে কি? কি বলো, এরা কি চায়? তখন ইকরা ভয়ানকভাবে হাসতে হাসতে বলল, তোর জান চায়, দিয়ে দে। ওর কথাটা শুনে অবাক হয়ে বললাম, কি বলছো এগুলো? তখন ইকরা বলল, ঠিকই বলছি, বোকা, তুই খুবই বোকা। আমি ইকরা না, আমার নাম রূপা। কি কি বলো? তুমি তো আমাকে বলেছে তোমার নাম ইকরা, আর তুমি এরকম ভাবে কথা বলছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমার কথা শুনে ইকরা হাসতে হাসতে বলল, কিসের ভালোবাসা? সব অভিনয়। আমি তোকে ভালোবাসতে আসিনি রে, প্রতিশোধ নিতে আসছি। ওর কথা শুনে বললাম, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তখন ইকরা বলল, আমার বোনের মৃত্যুর প্রতিশোধ। তোদের কারণে আমার বোন মারা গেছে, কাউকে ছাড়বো না আমি। তুইও শুভ, দুজনেই মারা যাবে। শোন, তোর বন্ধু জাহিদকে কেউ মারেনি, আমি মেরেছি। আমি সে। আমি তোর মা, শুভর মা ও জাহিদের বাবাকে রাতে ভয় দেখিয়েছি। আরে আমি সে যে এখন তোকে মেরে ফেলবো। তোকে কোনো কবিরাজের কাছে নিয়ে যাবার জন্য বাহিরে নিয়ে আসিনি, তোকে মেরে ফেলার জন্য নিয়ে আসছি। ওর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলে এগুলো? অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, বোন, কে তোমার বোন? তখন ইকরা বলল, আমার কথা শুনে ইকরা বলল, আমার বোন আইয়েনা। আমার বোন মারা যাবার জন্য তোরা 3 বন্ধু দায়ী। ছাড়বো না, কাউকে ছাড়বো না। এই বলে ইকরা আমাকে সজোরে একটা আঘাত করলো। আমি ছিটকে গিয়ে একটা গাছের সাথে বাড়ি খেলাম। বুকের মধ্যে অনেক ব্যথা পেয়েছি, মুখ দিয়ে রক্ত বের হয়েছে, ঠিকমতো কথাও বলতে পারছিলাম না। তবুও ইকরাকে উদ্দেশ্য করে বললাম, ইকরা, তোমার বোন তো মরেনি, তাহলে আমরা দায়ী হই কিভাবে? আগে পুরো কথাটা শোনো। তোমার বোন আইয়েনা মারা যায়নি, ওকে বোতলে বন্দি করে রাখা হয়েছে। আমি পুরো ঘটনাটা বলি, শোনো। 1 মাস আগের কথা, জাহিদ আমাকে আর শুভকে ফোন দিয়ে দেখা করতে বলে। ওর কথা মতো আমি ও শুভ দুজনে দেখা করি। দেখা হতে জাহিদ আমাকে আর শুভকে বলে, ওর ছোট ভাইকে পরি ধরেছে, তাই কবিরাজের বাড়ি যেতে হবে। জাহিদের কথা মতো আমরা একটা কবিরাজের বাড়িতে যাই। গিয়ে দেখি সেই কবিরাজকে জাহিদের বাড়িতে নিয়ে আসি। কবিরাজ জাহিদের বাড়িতে এসে ওর ছোট ভাইয়ের ওপর আইয়েনা ওকে হাজির করে, যাকে তুমি বোন বলছো। তো আইয়েনা জাহিদের ছোট ভাইয়ের শরীরে হাজির হয়। তখন কবিরাজ বলে, কেন ছেলেটার পিছু নিয়েছিস? কেন ওর শরীরে ভর করিস? তখন আইয়েনা বলে, ওকে আমার ভালো লাগে, তাই ওর কাছে আসি।
আমাদের মাঝে তুই আসবি না, তাহলে তোকেও মেরে ফেলবো। এই বলে কবিরাজের গালে একটা থাপ্পড় দিয়ে আইয়েনা চলে যায়। তখন কবিরাজ আমাদের বলে ওই পরীটা অনেক শক্তিশালী, ওকে সাহায্য করতে একটা কাজ করতে হবে। এই বলে কবিরাজ আমাদের বলে তোমাদের একটা কাজ করে দিতে হবে, কোনো এক অবস্থান থেকে একটা কঙ্কালের মাথা নিয়ে আসতে হবে। কঙ্কালের মাথা দিয়ে ধ্যান করে সে পরীটাকে জাহিদের ভাইয়ের কাছ থেকে সরাবো, ওকে বোতলে বন্দি করব। কবিরাজের কথা শুনে আমরা তিনজনে রাজি হই। আমরা ভাবি এ আবার এমন কি। এই ভেবে পরের দিন রাতের বেলা আমি, শুভ ও জাহিদ একটা কবরস্থান থেকে একটা কঙ্কালের মাথা নিয়ে এসে কবিরাজকে দিই। কঙ্কালের মাথাটা নিয়ে কবিরাজ কি জানি করে পরে আবারও জাহিদের ভাইয়ের ওপর আইয়িনা পরীকে হাজির করে। হাজির হবার পর আইয়িনা আবারও কবিরাজকে নানাভাবে ভয় দেখাতে থাকে। তখন কবিরাজ আইয়িনাকে বলে যদি ছেলেটার কাছ থেকে চলে যেতে না চায় তাহলে বোতলে বন্দি করবে। কিন্তু আইয়িনা কোনোভাবে রাজি হচ্ছিল না, তাই কবিরাজ কঙ্কালের মাথাটা দিয়ে কি জানি করতে থাকে। শেষমেশ আইয়িনা ছেলেটাকে ছেড়ে যেতে রাজি হয়। অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু কবিরাজ আর কোনো কথা না শুনে আইয়িনাকে বোতলে বন্দি করে। পরে তাকে বাড়ির পেছনে বাগানে পুঁতে রাখা হয়। এই ঘটনার 2 দিন পর আমরা জানতে পারি সেই কবিরাজ আসলে ভালো না, কালো জাদু করে। আর আমার ও শুভ আইয়িনার জন্য খারাপ লাগে, কারণ সে কিন্তু জাহিদ ভাইকে ছেড়ে যেতে রাজি হয়েছে, অনেক অনুরোধ করেছে, কিন্তু কবিরাজ তার কথা না শুনে আইয়িনাকে বোতলে বন্দি করে মাটিতে পুঁতে রাখছে। বিষয়টা আমার ও শুভর ভালো লাগেনি, তাই আমি আর শুভ চিন্তা করি যা হবার হবে, আমরা আইয়িনাকে বোতল বন্দি থেকে মুক্ত করব। এইভাবে আমরা বাগানে গিয়ে মাটি খুঁড়তে থাকি, কিন্তু সেখানে কোনো বোতল ছিল না। সেই কবিরাজ আমাদের ধোঁকা দিয়ে কবিরাজ বোতল মাটি থেকে তুলে নিয়ে পালিয়েছে। এটাই হলো আসল কাহিনী। তোমার বোন মরেনি, ও বোতলে বন্দি। আমার মুখে এসব ঘটনা শুনে ইকরা বলল চুপ, একদম চুপ। তুই জানিস সেই কবিরাজ কি করেছে আমার বোনের সাথে? কবিরাজ আমার বোনকে তার গোলাম বানাতে চেয়েছে। এতে আমার বোন রাজি না হয় মেরে ফেলেছে ওকে। আমি আমার বোনকে হারিয়েছি, আমি কাউকে ছাড়বো না। এই বলে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি বারবার বলছি ইকরা সত্যি আমি কিচ্ছু করিনি, কিন্তু ইকরা ভয়ানকভাবে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে দৌড়ে আসলো হুজুর। হুজুরের পাশে শুভ দাঁড়িয়ে আছে। হুজুর এসে ইকরার চারিদিকে একটা লাঠি দিয়ে বৃত্ত আঁকলেন। দোয়া পড়তে পড়তে সে বৃত্তর মধ্যে আটকা পড়লেন ইকরা ও তার সাথে আসা জিনগুলো। ওদেরকে আটকানোর পর হুজুর বলল ভয় পেও না, আর কোনো ভয় নেই। এদিকে শুভ দৌড়ে আমার কাছে এসে দাঁড়ালো। তখন হুজুর বলে উঠল এরা এই গোল বৃত্ত থেকে বেরোতে পারবে না, আমি এদেরকে বোতলে বন্দি করে পানিতে ফেলে দেব। তখন আমি বলে উঠলাম না হুজুর, এটা করবেন না, ওদের কোনো দোষ নেই, আমাকে অন্য খারাপ জিন আক্রমণ করেছিল, এরা বাঁচিয়েছে আমাকে। কিন্তু হুজুর সবই বুঝেছিলেন, তাই আমাকে উদ্দেশ্য করে বললেন মিথ্যা বলছো তাই না? যাদের জন্য মিথ্যা বলছো, যাদের ছেড়ে দিতে বলছো, তারা কিন্তু ভবিষ্যতে তোমার ক্ষতি করতে পারে। তখন জবাবে আমি বললাম যা করার করবে হুজুর, আপনি ছেড়ে দেন ওদের। আমার কথা শুনে হুজুর মুচকে একটা হাসি দিয়ে সেই বৃত্ত থেকে তাদের মুক্ত করে দিল। মুক্ত হবার পর ইকরা আমার দিকে তাকিয়ে সেখান থেকে বাতাসে মিলিয়ে গেল। ইকরা আমার দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল। আমি আহত অবস্থায় পড়ে আছি। শুভ আমাকে ধরে উঠালো, পাশে হুজুর দাঁড়ানো। হুজুর বললেন নিশাদ, এখন আর কোনো ভয় নেই, তোমরা বাড়িতে চলে যাও। হুজুরের কথায় শুভ আমাকে নিয়ে আমার বাড়ির দিকে রওনা করলো। পথে আমি শুভকে জিজ্ঞেস করলাম আচ্ছা শুভ, আমি যে ইকরার সাথে এখানে আছি সেটা তুই জানলি কি করে, আর হুজুরের দেখাই বা কোথায় পেলি? তখন বলল আমি হুজুরের কাছে যাইনি, হুজুর আমার কাছে আসছে। তোমার মনে আছে একবার আমরা হুজুরের কাছে গিয়েছিলাম, তখন হুজুর তোকে আলাদাভাবে ডেকে বলেছিল ইকরা কোনো মানুষ না, ও পরি। হুজুর কিন্তু তখন জানতো ইকরার খারাপ মতলব, তোর সাথে ভয়ানক কিছু করতে পারে, তাই হুজুর আর আমি সময় মতো তোকে বাঁচাতে এসেছি। শুভ কথা শুনে বললাম ও এই কথা, অনেক ধন্যবাদ ভাই তোকে আর হুজুরকে। সময় মতো না আসলে তোরা হয়তো ইকরা প্রতিশোধ নেবার রাগে আমাকে মেরেই ফেলতো। তখন শুভ বলল আচ্ছা তুই না বলেছিলি ইকরা তোকে ভালোবাসে, তুইও ওকে ভালোবাসিস, তাহলে ও কেন তোকে মারতে চাইল? এটাই তো বুঝলাম না। ওর কথা জবাবে আমি বললাম আরে ইকরা হলো আইয়িনার বোন, তুই জানিস ওই কবিরাজ নাকি আইয়িনাকে মেরে ফেলেছে, তাই ইকরা ওর বোনের প্রতিশোধ নিতে এসব করেছে আমার উপর। আর ওর চোখে তুই, আমি, জাহিদ সবাই অপরাধী। আমার কথাগুলো শুনে শুভ অবাক হয়ে বলল কি বলিস কি, ইকরা আইয়িনার বোন? কিন্তু তুই ওকে বলিসনি এখানে আমাদের কোনো দোষ নেই? বলেছিলাম, কিন্তু আমার কথা বিশ্বাসই করলো না। আচ্ছা বাদ দে, বাড়ি চলে আসছি। শোন না, মা বাবা যদি জিজ্ঞেস করে আমার এই অবস্থা কেন, বলবি অটো থেকে পড়ে গিয়ে সামান্য ব্যথা পেয়েছি। এই বলে বাড়িতে আসলাম। একটু পর শুভ ওর বাড়িতে চলে গেল। পুরো শরীর ব্যথা করছে। মা বাবা আমাকে জিজ্ঞেস করছিল এই রাতের বেলা কোথায় গেছিলি? তখন ওদেরকে বলি আসলে শুভর বোনকে দেখতে আসছে বিয়ের জন্য, সেখানে গিয়েছিলাম। ওখান থেকে বাড়িতে আসতে একটা অটো থেকে পড়ে গেছি। যাই হোক, মা বাবা এই বিষয়টি আর কথা বাড়াননি। মন খারাপ করে শুয়ে আছে, কারণ ইকরাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। কিভাবে ভুলবো ওকে? ইকরা হয়তো প্রতিশোধ নিতে আমার সাথে প্রেমের অভিনয় করেছে, কিন্তু আমি তো ওকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। কি আর করার, মন খারাপ করে ঘুমিয়ে পড়ছিলাম। এই ঘটনার 2 দিন পর এক রাতের ঘটনা।
ফোনে শুভর সাথে কথা বলছিলাম পড়াশোনার বিষয়ে। হঠাৎ আমি আমার রুমে কারো উপস্থিতি টের পাই। আমি বুঝতে পারি এটা আর কেউ না, এটা ইকরা। আমি তখন শুভকে বলি, শুভ এখন রাখ, কালকে কথা বলবো। এই বলে ফোনটা রেখে দিই আর বলে উঠি, কেন আসছো? জবাবে কোনো উত্তর আসলো না। আমি আবারও বলে উঠলাম, কেন আসছো বলো? তখন জবাবে ইকরা বলল, আমার দিকে তাকিয়ে কথা বলো। মুখটা ওদিকে করে কথা বলছো কেন? ওর কথার জবাবে আমি বলি, তোমার মুখ আমি দেখতে চাই না। কেন আসছো? আমাকে মেরে ফেলতে আসছো? আসো, মেরে ফেলো। তখন ইকরা বলল, আসলে সরি, মাফ করে দাও। কিসের মাফ? ভুল করলে তো মাফ করবো, অপরাধী তো আমি, তাই না? আমাকে মেরে ফেলো। না, আমি বুঝতে পারছি আমার বোন মারা যাবার জন্য তুমি দায়ী না। কি করব বলো? আমার বোনকে আমি অনেক ভালোবাসতাম, তাই প্রতিশোধ নেবার জন্য অন্ধ ছিলাম। মাফ করে দাও। মাফ চাওয়া হয়েছে, এখন চলে যাও। আর কি চাও আমার কাছে? তোমাকে মানে মানে তোমার ভালোবাসা চাই। কিসের ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসি না, তাই নাকি? আমাকে ভালো না বাসলে সেদিন হুজুরের কাছ থেকে আমাকে বাঁচালে কেন? তখন ভালোবেসেছিলাম, কিন্তু এখন আর বাসি না। কষ্ট দিয়েছো তুমি, বারবার কষ্ট পেতে চাই না, বুঝেছো তুমি? কি জানি এখন আবার কি মতলব নিয়ে আসছো আমার কাছে? তোমার ভালোবাসা সবই অভিনয়। হ্যাঁ, এতদিন অভিনয় করেছি, কিন্তু এখন সেই অভিনয়টা ভালোবাসায় পরিণত হয়েছে। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, অনেক পছন্দ করি। ইকরার কথা শুনে আমি কিছু বলতে যাব, ঠিক সেই সময়ে হঠাৎ করে দরজাটা খুলে মা ভিতরে ঢুকলেন। এদিকে ইকরাও পাশে দাঁড়িয়ে আছে। হায় আল্লাহ, এখন বুঝি ধরা পড়ে যাব। আমি ইকরার দিকে তাকিয়ে ইশারা করে বললাম, চলে যাও, বাতাসে মিলিয়ে যাও। কিন্তু ইকরা আমার ইশারা দেখে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো। ঠিক তখনই মা বলে উঠল, কিরে, কার সাথে কথা বলছিস আর ওইদিকে তাকিয়ে ইশারা করছিস কেন? শেষ, সব শেষ। মা মনে হয় ইকরাকে দেখে ফেলেছে। এখন কি হবে? মা কিছু বলার আগে আমি বললাম, মা, আসলে ও আমার বন্ধু, একটু কথা বলতে আসছে, চলে যাবে একটু পর। তখন জবাবে মা বলল, কি বলিস এগুলো আবোল তাবোল? কোথায় তোর বন্ধু? কিসের বন্ধু? পাগল হলি নাকি? হ্যাঁ মানে, মা মনে হয় ইকরাকে দেখতে পাচ্ছে না। ঠিক ধরেছি। তাই কথা ঘুরিয়ে মাকে বললাম, না মা, কিছু না। কই, কারোর সাথে কথা বলছে না তো। তুমি এমনি যাও, আমি ঘুমাবো এখন। এই বলে মিছে মিছে ঘুমিয়ে পড়লাম। মা চলে গেলেন। আমি উঠে দরজাটা লাগালাম। তখনও ইকরা আমার রুমের ভিতরে দাঁড়িয়েছিল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এটা কি হলো? তখন ইকরা বলল, কি হবে আবার? জবাবে আমি বললাম, তুমি যে এতক্ষণ রুমে ছিলা সেটা মা দেখলো না কেন? আমি তো ঠিকই দেখেছিলাম। তখন ইকরা বলল, আমি তোমাকে দেখা দিয়েছি, তাই তুমি ছাড়া কেউ দেখবে না। জিনজাতির এই ক্ষমতা আছে। তখন আমি বললাম, এই কথা। যদি মা দেখতে পেত তাহলে যে কি হতো কে জানে। এখন চলে যাও, ঘুমাবো আমি। জবাবে ইকরা বলল, না, যাব না, আমিও তোমার সাথে ঘুমাবো। ওর কথা শুনে বললাম, তুমি আমাকে কষ্ট দিয়েছ, ধোঁকা দিয়েছ, তোমার সাথে আমি ঘুমাবো না। এই বলে রুমের লাইট অফ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুমাতে পারছি না, কারণ আমার কম্বলের ভেতর 2-3টা ইঁদুর দৌড়াদৌড়ি করছে। যখন উঠে লাইট জ্বালাই তখন দেখি ইঁদুর নাই। ওদিকে ইকরা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি জানি এটা ওরই কাজ। তাই ইকরাকে বললাম, শোনো, যদি আবারও আমার কম্বলের নিচে ইঁদুর ছেড়ে দিয়ে ভয় দেখাও তাহলে কিন্তু চিৎকার দেব। তখন ইকরা বলল, আচ্ছা তুমি ঘুমাও, ডিস্টার্ব করবো না আর। ওর কথা শুনে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি ও আমার পাশে বসে আছে। ওকে দেখে বললাম, কি ব্যাপার, তুমি চলে যাওনি তাহলে? না, চলে যাইনি, তোমাকে ছেড়ে যাব না। ওর কথা শুনে বললাম, না গেলে নাই, থাকো তুমি। আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। কথা মতো ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসতে যাব, দেখি ইকরা আগে থেকেই ওখানে বসে আছে। পাশে মা বাবা ও বসে নাস্তা খাচ্ছে। কিন্তু মা বাবা তো ইকরাকে দেখতে পাচ্ছে না, শুধু আমি দেখতে পাচ্ছি। আমি নাস্তার টেবিলে গিয়ে বললাম, ওই তুমি এখানে কি করো? হ্যাঁ? তখনই বাবা বলল, কিরে, কার সাথে কথা বলছিস? বস, নাস্তা খা। বাবার কথা নাস্তা খাওয়া শুরু করলাম। পাশে ইকরা বসে সবার দিকে তাকাচ্ছে। ওর তাকানো দেখে আমি বললাম, দেখো দেখো কিভাবে অন্যের খাওয়া দেখছে। এদিকে আমার মুখে কথাটা শুনে মা বলল, কি রে, কি বলিস এসব? কাল রাত থেকে কি সব আবল তাবল বলছিস? খাবারের দিকে নজর দিলে তো বলবোই, তাই না? মা তখন বলল, কে নজর দিল তোর খাবারে? আছে একজন। আচ্ছা বাদ দাও এসব, মা, আমার খাওয়া হয়ে গেছে, আর খাবো না। এই বলে নাস্তা শেষে উঠে রুমে চলে গেলাম। আমার সাথে সাথে ইকরাও চলে গেল। রুমে গিয়ে ইকরাকে বললাম, তুমি কেন চলে যাচ্ছ না? কেন, চলে গেলে খুশি হবে? খুশি হব। তাহলে ঠিক আছে, থাকবো না, তোমার জীবনে আর থাকবো না। ভালো থেকো তুমি। আর যাবার সময় শেষবারের মতো মাফ চেয়ে যাচ্ছি, তোমার সাথে অন্যায় করেছি বলে। ভালো থেকো, চলে গেলাম। শোনো, যাবার আগে একটা কথা বলার ছিল। কি কথা? বউ হবে আমার? অবাক হচ্ছে তাই না? যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কি ভোলা যায় নাকি? মাফ করে দিয়েছি তোমাকে, এখন বলো, বিয়ে করবো আমাকে? করব। সত্যি? কিন্তু তুমি তো পড়ি, আমি মানুষ, বিয়েটা করব কিভাবে? মা বাবাকে কি বলবো, কিভাবে রাজি করাবো? সেটা নিয়ে তুমি ভেবো না। তোমার মা বাবার কাছে আমার পরিচিত জিনেরা মানুষের রূপ নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। তাই নাকি? জিনেরা মানুষের রূপ নিয়ে আমার বাড়িতে আসবে। যদি বাবা বুঝতে পারে তাহলে? না, কোনোভাবেই বুঝতে পারবে না। আরে তুমি একদম চিন্তা করো না, 2-3 দিন পর তোমার বাড়িতে চলে আসবে জিনেরা মানুষের রূপে। 2-3 দিন পর জিনেরা মানুষের রূপ নিয়ে আসবে আমার বাড়িতে। এই বলে ইকরা চলে গেল।
আমি সেদিন শুভর সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হতেই শুভ বলল, কি রে, তোকে এত খুশি লাগছে যে? তা তো লাগবে ভাই, আমার মনের ইচ্ছাটা যে পূরণ হচ্ছে, আমার ভালোবাসাটাকে যে নিজের করে পাবো সেজন্য। তাই নাকি? কার কথা বলছিস? কাকে নিজের করে পাবি? ইকরাকে। কি? এত কিছু হবার পর তুই ইকরার কথা বলছিস? আরে কিছুদিন আগেও তো ও তোকে মেরে ফেলতে চেয়েছিল, আর তুই এখনো ওর কথা বলছিস আমাকে? না রে দোস্ত, বিশ্বাস কর, ইকরা ওর ভুল বুঝতে পেরেছে। তুই আর আমি যে ইকরার বোনের মৃত্যুর জন্য দায়ী না, সেটাও ও বুঝতে পেরেছে। ও তাই নাকি? আর শোন, একটা কথা বলি, আমরা তো বিয়ে করছি। ধুর, কি বলিস? কেমনে কি? পরীকে কিভাবে বিয়ে করবি? তোর মা বাবা কি মেনে নিবে নাকি? মা বাবা জানলে তো। ইকরা বলেছে 2-3 দিন পর আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে, আর বিয়ের প্রস্তাব নিয়ে আসবে জেনেরা, মানুষের রূপ নিয়ে। আরে তাই নাকি? ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই কর, কিন্তু কালকে তোকে আমার বাসায় যেতে হবে। গিয়ে আমার মা বাবাকে বলবি আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু ভয়ে ওদের কিছু বলতে পারিনি। মেয়েটার মা বাবা আমাদের বাড়িতে আসতে চায়, তারপর দেখবি ওরা কি বলে। ওকে? শুভ বলল, ঠিক আছে যাব। এখন চল, খেতে যাব। খুশির খবর দিলে খাওয়াবি না? শুভর কথায় দুজনে খেতে গেলাম। দুজনে বেশ আড্ডা দিচ্ছি। রাত হয়ে গেছে। বাবা ফোন দিলেন। বাবার ফোন পেয়ে শুভকে বললাম, শুভ, রাত হয়ে গেছে, এখন বাড়িতে ফিরতে হবে। ভালো থাক, আর কালকে সময় মতো চলে আসবে আমার বাড়িতে। ওকে? এই বলে শুভকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা করলাম। আমাদের বাজার থেকে বাড়িতে যেতে 5 থেকে 7 মিনিট লাগে, তাই ভাবলাম হেঁটেই যাই। এই বলে হেঁটে হেঁটে বাড়ির দিকে যেতে লাগলাম। রাস্তায় হঠাৎ খেয়াল করলাম আমার পেছনে 2-3টা কুকুর হাঁটছে। আমি প্রথমে বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিই, কিন্তু আরেকটু সামনে এগোতে দেখতে পাই আমার সামনেও 3-4টা কুকুর হাঁটছে। এবার আমি ভয় পেতে শুরু করি, কিন্তু হাঁটা না থামিয়ে দ্রুত হাঁটতে থাকি বাড়ির দিকে। আরেকটু সামনে যেতে আমি দেখতে পেলাম রাস্তার পাশে কেউ একজন কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। আমি মনে একটু সাহস পেলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কে ভাই ওখানে? এই যে ভাই, কে আপনি? এখানে কিসের গর্ত করছেন? কিন্তু আমার কথায় উনি কোনো কথা বললেন না। উনি উল্টো দিক হয়ে গর্ত খুঁড়ে যাচ্ছে। আমি আবারও জিজ্ঞেস করি, কথা বলছেন না কেন? এটা কিসের গর্ত? কিছু পুঁতে রাখবেন নাকি? তখন উনি মোটা গলায় বলে উঠলেন, তোকে পুঁতে রাখবো। ওনার কথা শুনে আমি বললাম, মানে কি বলেন আপনি? কে আপনি? হ্যাঁ? আমার কথা শুনে উনি আমার দিকে ঘুরে তাকালেন। ঘুরে তাকাতে আমার অবস্থা শেষ, কারণ এরকম ভয়ঙ্কর মানুষ কিভাবে হয়? লম্বা লম্বা চুল, চোখের মণিগুলো, সাদা সাদা মুখটার বর্ণনা কিভাবে দেব বুঝতে পারছি না। হাতের আঙ্গুল 3টাও তাও মুরগির মতো ধারালো। এটা দেখে আমি সজোরে একটা চিৎকার দিই আর উল্টো দিকে হয়ে দৌড়াতে যাই। ঠিক তখনই মুহূর্তের মধ্যে সেই ভয়ঙ্কর অবয়বটা আমাকে ধরে ফেলে। আমি মাটিতেই পড়ে যাই। মাটিতে পড়ে গিয়ে ভয়ে ভয়ে বলে উঠি, আমি কিছু করিনি, আমার কাছে কি চান? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, যেতে দিন আমাকে। তখন অবয়বটা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ক্ষতি? হ্যাঁ, আমার অনেক বড় ক্ষতি করেছিস তুই আমার কলিজায় হাত দিয়েছিস। বিয়ে করবি তাই না? তোর বিয়ের স্বাদ মিটিয়ে দেব। আজকে তোকে জীবিত পুঁতে ফেলবো। ওনার কথার জবাবে আমি বললাম, কি করেছি আমি? আমাকে খুলে বলুন। তখন অবয়বটা বলে উঠল, ইকরা, যাকে তুই ভালোবাসিস, যাকে তোর বিয়ের কথা, সেই ইকরাকে আমি ভালোবাসি। আমি ছাড়াও ও কারো হবে না, বুঝলি? তুই মানুষের বাচ্চা, তুই কেন আমাদের জিনজাতির মাঝে আসবি? তখন আমি বললাম, আমি ইকরাকে ভালোবাসি, ওকে কখনো ছাড়তে পারবো না। আমার কথা শুনে অবয়বটা হাসতে হাসতে বললেন, তাই না? এই বলে আমার পা ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো গর্তটার দিকে। এদিকে আমি ছটফট করছি, কিন্তু অবয়বটা আমাকে নিয়ে গর্তের দিকে যাচ্ছে। ঠিক তখনই সেখানে ইকরা চলে আসলো। এসে বলল, বেনিয়ামিন, কি করছো? কি? ছাড়ো ওকে। ইকরার কথায় সেই অবয়বটা আমাকে ছেড়ে দিলেন, দিয়ে বললেন, কেন, তোমার কষ্ট হয়ে বুঝি? এই মানুষের বাচ্চাকে ভুলে যাও, নয়তো ওর বংশ নির্বংশ করে দিব বলে দিলাম। তখন ইকরা বলল, বেনিয়ামিন, এই নিয়ে আর একটা কথাও না, চলো, বাচ্চা হুজুর ডাকছে, উনি বিচার করবেন এখন, চলো। ইকরার কথায় সেই অবয়বটা বললেন, বাচ্চা ডাকছে, ঠিক আছে, চলো, আজকে তোমার বিচার হবে। এই বলে অবয়বটা চলে গেল। আমি মাটিতে শুয়ে পড়ে আছি। তখন ইকরা বলে উঠল, ওঠো, বাড়িতে চলে যাও। এই বলে ইকরাও চলে গেল। ইকরা আমার দিকে তাকিয়ে চলে গেলেন। আমি বাড়িতে চলে আসলাম। পরের দিন শুভ আমার বাড়িতে এসে আমার মা বাবাকে আমার আর ইকরার বিয়ের সব খুলে বলল। শুভর কথা শুনে বাবা আমাকে ডেকে বললেন, শুভ যা বলেছে তাকে সত্যি? বাবার কথা জবাবে আমি বললাম, মানে হ্যাঁ বাবা, সত্যি। আমি ইকরা নামে একটা মেয়েকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করতে চাই। আমার কথা শুনে বাবা ধমক দিয়ে বললেন, হয়েছে, চুপ কর এখন, তোর সাথে কথা বলে লাভ নেই, ওই মেয়ের বাবা মায়ের সাথে কথা বলতে হবে। বাবার কথা শুনে আমি বললাম, ইকরার বাবা মা ও ইকরা কাল পরশু হয়তো আমাদের বাড়িতে আসবেন। আমার কথার জবাবে বাবা বললেন, ওহ, তলে তলে তাহলে এতদূর চলে গিয়েছিস, তাই না? ওকে আসুক, আমি ওনার সাথে কথা বলবো। বাবার কথাগুলো শুনে আমি ও শুভ চলে গেলাম আমার রুমে। সেখানে গিয়ে শুভকে বললাম, শুভ, একটা সমস্যা হয়েছে রে, ইকরাকে একটা জিন পছন্দ করে। জানিস, কাল রাতে আমাকে মারতে এসেছিল জিনটা, কিন্তু ইকরা এসে বাধা দেয়।
তখন শুভ বলল, কি বলিস? তাহলে তো সমস্যা, যদি সেই জিনটা পরে বিয়েতে বাধা দেয় তখন কি হবে? ওর কথার জবাবে বললাম, সেটাই চিন্তা হচ্ছে। ইকরা তাদের জিনের বাচ্চার কাছে এ নিয়ে বিচার দিয়েছে, জানি না কি হবে। ইকরা কি আমার জীবনে ফিরবে নাকি ফিরবে না জানি না। যাই হোক, খুবই চিন্তিত ছিলাম 2টা দিন। এই 2 দিনে ইকরা আমার কাছে একবারও আসেনি। ওকে অনেক স্মরণ করেছি, তবুও কোথাও পাইনি। অবশেষে 3 দিন পরের ঘটনা। রুমে বসে টিভি দেখছিলাম, হঠাৎ মা আমার রুমে এসে বলল, নিশাত আমার সাথে আয়। মায়ের কথায় বলে উঠলাম, কোথায় যাব মা? তখন মা বলল, তোকে দেখতে আসছে কোনো মেয়েকে নাকি তুই পছন্দ করিস, ওনারা আসছে তোর বাবার রুমে, ওদের সাথে কথা বলছে। মায়ের কথা শুনে বুকের মধ্যে ধুক করে উঠল। ভয়ে ভয়ে মায়ের সাথে তাদের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ইকরার মা বাবা আমার বাবার সাথে কথা বলছে, পাশে ইকরাও বসে আছে। আমি ওদের দেখে চমকে উঠেছিলাম, কারণ আমি তো জানি এরা কেউ মানুষ না, সবাই জিন। মানুষ রূপে বাবার সাথে কথা বলছে। যাই হোক, কথা বলার এক ফাঁকে আমার বাবা ইকরার মা বাবাকে উদ্দেশ্য করে বলে ওঠে, দেখুন নিশাত আমার একমাত্র ছেলে। আমি চাই না ও খারাপ পথে পা বাড়াক বা এমন কিছু করুক যেটা করলে সমাজে আমার মান সম্মান চলে যায়। এই বিষয়টা চিন্তা করে আমি আমার ছেলের সাথে আপনাদের মেয়ের বিয়েতে মত দিলাম। আর আপনার মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি চাই আমার ছেলে ও আপনার মেয়ে দুজনে সুখে থাকুক। বাবার কথাটা শুনে আমি যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। বাবা এত সহজে মেনে নিবে ভাবতেই পারিনি। আনন্দের চোখে পানি চলে আসছিল। অবশেষে আমি পেলাম আমার ভালোবাসার পরীকে। মা বাবা ভালো একটা দিন দেখে বিয়ে ঠিক করে। কিছুদিনের মধ্যে আমারও ইকরার বিয়ে হয়। বিয়ের রাতের ঘটনা। বিয়েটা হয় ঘরোয়াভাবে। বিয়ে করে নিয়ে আসার পর ইকরা বাসর ঘরে বউসাজে বসে আছে। আমি দরজাটা লাগিয়ে আস্তে আস্তে ইকরার পাশে এসে বসলাম। ইকরা তখন আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। আমি ইকরার দিকে তাকিয়ে বললাম, বাহ, মানুষের মতো সুন্দর লাগছে। এটা শুনে ইকরা বলল, এটা কেমন কথা? সবাই তো প্রশংসা করে বলে, বাহ, তোমাকে পরীর মতো সুন্দর লাগছে, আর তুমি কি করলা? কি বললা এটা? সেটা মানুষকে বলতে হয়। তুমি তো সত্যিই পরী, আসল পরী, তাই তোমাকে মানুষের মতো সুন্দর বললাম। ও তাই না? তা আমার মানুষ বর, দূরে বসে আছো কেন? হ্যাঁ, দূরে থাকাই ভালো। জানো না ভূতের কাছে যেতে নেই? কি আমি ভূত? তা নয়তো কি পেতনি? পেতনি তাই না? দাঁড়াও, আজকে তোমার ঘাড় মটকাবো। তাই নাকি? কাছে পেলে তো আমি তোমার কাছে যাব না। তাই বুঝি? দেখি তুমি পালাও কি করে। এই বলে ইকরা আমার কাছাকাছি আসতে লাগলো। আমি চিন্তা করলাম উঠে পালাবো, কিন্তু না, আমি তো নড়াচড়া করতে পারছি না। হঠাৎ কি হলো আমার? এসব নিশ্চয়ই ইকরার কাজ। নড়াচড়া করতে না পেরে ইকরাকে বললাম, ওই কাছে আসবে না বললাম। তখন ইকরা বলল, কাছে আসলে কি করবা শুনি? জবাবে আমি বললাম, কবিরাজ ডাকবো। এটা শুনে ও বলল, তাই কবিরাজ ডাকবে? ওকে ডাকো। এই বলে আমার অনেক কাছাকাছি এসে দাঁড়ালো। তখন আমি ওকে বললাম, একটা কথা বলার ছিল। জবাবে ইকরা বলল, কি কথা বলো? ওর কথার জবাবে বললাম, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই কথাটা শুনে বলল, পাগল একটা। আমি বললাম, তোমার জন্য পাগল। উফ, অবশেষে তোমাকে আপন করে পেলাম, কিন্তু ভয় হচ্ছে কখনো তোমাকে হারিয়ে ফেলবো না তো। ভয় হয় যদি তোমাকে পছন্দ করে সেই জিনটা আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চায়, তখন কি করব আমি? তখন ইকরা বলল, এটা নিয়ে চিন্তা করো না, ও আর কখনো আসবে না আমাদের মাঝে, কারণ বাদশাহ হুজুর নিষেধ করেছে আমাকে আর আমি আর কি। তখন ইকরা বলল, আর আমাকে আমাদের রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। ওর কথাটা শুনে বললাম, কি? কিন্তু কেন? তখন ইকরা বলল, আমার কথা শুনে ইকরা বলল, আমাকে জিনদের রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। ওর কথা শুনে বললাম, কিন্তু কেন? জবাবে তখন ইকরা বলল, তোমাকে বিয়ে করার জন্য এটা হয়েছে। আমাদের জিনের বাদশা আমাকে বলেছিল, জিন হয়ে মানুষকে বিয়ে করা নিয়মের বাইরে, এটা কেউ মানবে না। যদি কথার বিরুদ্ধে গিয়ে বিয়ে করো তাহলে আর কখনো এই জিনের রাজ্যে আসতে পারবে না, চিরদিনের জন্য চলে যেতে হবে। এসব জেনে বুঝে আমি জিনদের রাজ্য থেকে একেবারে চলে আসছি। ইকরার মুখে কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। তখন ইকরাকে বললাম, আমার জন্য কেন এটা করলে তুমি? তুমি এত ভালোবাসো আমাকে, তোমার এই ভালোবাসার প্রতিদান আমি দেব, অনেক আদরে রাখবো তোমায়। ইকরা শোনো। বলো। তুমি যে পড়ি এটা যেন ভুলেও আমার পরিবারের কেউ না জানে, কোনো অস্বাভাবিক কাজ করবে না। আমার মা বাবা যদি কখনো বুঝতে পারে তুমি মানুষ না, তাহলে কিন্তু ঝামেলা হতে পারে। ঠিক আছে, বুঝতে পারবে না। এভাবে কেটে গেল 2টা বছর। এই 2 বছর দুজনে বেশ ভালো ছিলাম। মা বাবা বুঝতে পারছে কিনা এটা জানি না, সেটা মনে হয় ইকরার বিষয়ে কিছু জানে না। যাই হোক, 2 বছর পর একদিনের ঘটনা। মা আমাকে ডেকে বলল, নিশাত, তোর নানা বাড়ি থেকে একটু ঘুরে আয় তো, তোর নানির শরীরটা নাকি ভালো না। মায়ের কথা রাজি হয়ে চলে গেলাম নানা বাড়িতে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। নানা বাড়ি থেকে বিকেলে যখন বাড়ি ফিরলাম তখন খেয়াল করলাম মা বাবা কেমন করে জানি আমার দিকে তাকাচ্ছে। এদিকে ইকরাও বাড়িতে নেই। ইকরাকে না দেখে মাকে ডাক দিয়ে বললাম, মা, ইকরাকে দেখছি না, ডাকো তো, ও কোথায়?
আমার কথা শুনে মা বাবার দিকে তাকিয়ে চুপ করে রইলেন। আমি আবারও মাকে বললাম, কি হলো, কিছু বলছো না কেন মা? ইকরার কি কিছু হয়েছে? তখন মা বলে উঠল, মানে কথাটা তুই কিভাবে নিবি জানি না, কিন্তু তোকে মেনে নিতে হবে। মায়ের কথা জবাবে বললাম, কি মেনে নিব? বলো কি হয়েছে, খুলে বলো। মা তখন বলল, ইকরা, আসলে আমি খেয়াল করে দেখেছি ইকরার মাঝে কিছু অস্বাভাবিক কাজকর্ম আছে, তাই সন্দেহ হয়। পরে তোর বাবা আর আমি গোপনে একজন কবিরাজের কাছে যাই। পরে সেই কবিরাজের মাধ্যমে জানতে পারি ইকরা কোনো মানুষ না, ইকরা জিন জাতি ও পরি। তুই বেঁচে গেছিস বাবা, ও মানুষের রূপ নিয়ে তোর সাথে ছিল এতদিন, হয়তো খারাপ কোনো মতলব আছে তোর ক্ষতি করত। মায়ের মুখে কথাগুলো শুনে বললাম, সত্যি বলতে তোমাদের এতদিন বলিনি, ইকরা পরি, এটা আমি আগে থেকে জানতাম, জেনে শুনে বিয়ে করেছি। আমার মুখে কথাটা শুনে বাবা মা আমার দিকে তাকিয়ে বলে উঠল, কি তুই জেনে শুনে বিয়ে করেছিস? হ্যাঁ বাবা, আমি জেনে শুনে বিয়ে করেছি। তোমরা জানো না ইকরা আমার কোনো ক্ষতি করবে না, ও আমার জন্য জিনদের রাজ্য ছেড়ে আমাদের কাছে চলে আসছে। আমার কথাগুলো শুনে মা কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, এসব কথা কেন এতদিন আমাদের বলিসনি, তাহলে আমরা এটা করতাম না। মায়ের কথা জবাবে বললাম, কোন সব করতাম না মা? কি হয়েছে বলো তো আমাকে, আমার কেমন জানি লাগছে। ইকরা ঠিক আছে তো? না, ইকরা ঠিক নেই। তোকে ইচ্ছে করে তোর নানা বাড়িতে পাঠিয়েছি আমি। তুই তোর নানা বাড়ি যাওয়ার পর আমরা একজন কবিরাজকে নিয়ে আসি বাড়িতে। কবিরাজ এসে ইকরাকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু ইকরা তোকে ছেড়ে যেতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। কোনো উপায় না পেয়ে কবিরাজ ইকরাকে বোতলবন্দি করে ফেলে। কি বললাম মা? আমার ইকরা বোতলে বন্দি? কোথায় ও? তোমরা এটা ঠিক করনি। আমার ইকরাকে এখনই চাই আমার। কোথায় ও বলো আমাকে, আমি পাগল হয়ে যাব। কোথায় ও? তখন বাবা মাথা নিচু করে বলল, ইকরাকে তুই আর কখনোই পাবি না, কারণ কবিরাজ ইকরাকে বোতলবন্দি করে সেই বোতল নদীতে ফেলে দিয়েছে। না, এটা হতে পারে না, বিশ্বাস করি না আমি। ইকরা কোথায় তুমি? বাবার কথাটা শুনে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। ইকরাকে বোতলে বন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এটা শুনে নিজেকে আটকে রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি আমি। জ্ঞান হারানোর কিছুক্ষণ পর মা বাবা জ্ঞান ফেরান আমার। জ্ঞান ফিরতে আমি কোনো কথা না বলে একটা দৌড় দিই নদীর পাড়ের দিকে। আমার পেছনে মা বাবা ও আশেপাশের মানুষজন দৌড়াতে থাকে। ইকরা আমার ভালোবাসা, ওকে আমি হারাতে পারবো না। এইভাবে দৌড়ে গিয়ে নদীতে এক লাফ দেই আর নদীতে খুঁজতে থাকি। আমার এমন অবস্থা দেখে বাবাও কয়েকজন মিলে নদী থেকে আমাকে টেনে উপরে তোলে, কিন্তু আমি ইকরাকে হারাতে পারবো না। তাই বাবাকে বলতে থাকি, ছাড়ো আমাকে বাবা, ছাড়ো আমাকে। তখন জবাবে বাবা আমাকে শান্ত করে বলল, নিশাত, বোঝার চেষ্টা কর, ইকরাকে আর খুঁজে পাওয়া যাবে না, ও হয়তো কোথাও না কোথাও ভেসে গেছে। বাবার কথা শুনে কান্না করতে করতে বললাম, তাহলে আমাকেও মেরে ফেলো, আমি এই নদীতে ডুবে মারা যেতে চাই। এই বলে আবারও নদীতে লাফাতে গেলে আমাকে সবাই ধরে ফেলে আর জোরাজোরি করে বাড়িতে নিয়ে আসে। কি হলো এটা? আমি কি ইকরাকে হারিয়ে ফেললাম? আমি কোনোভাবেই মানতে পারছি না ইকরাকে হারিয়ে ফেলবো। মা বাবা অনেক বুঝাতো আমাকে, কিন্তু আমি বুঝি না। আমি ইকরাকে ছাড়া কিছুই বুঝতে চাই না। কেন বুঝে না সবাই? খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতাম না, চুল দাড়ি কাটতাম না, লোকে দেখলে পাগল ভাবতো। তাতে আমার কি, যা ভাবার তাই ভাবুক। ইকরা আমার জীবন থেকে এভাবে চলে যাবে ভাবিনি। সবসময় নামাজ পড়ে দোয়া করতাম ইকরার জন্য, ও যেখানে যেভাবে থাকুক ভালো থাকুক। এভাবে কষ্টের মাঝে কেটে গেল 5টা বছর। 5 বছরে মা বাবা অনেকবার বলেছিল আমাকে বিয়ে করতে, কিন্তু আমি বিয়ে করতে চাই না। আমার বউ একজনই, সেটা ইকরা। ও আমার জীবনে নেই তো কি হয়েছে, ওর স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। এভাবে চলতে লাগলো দিন। হঠাৎ একদিন শুভ দেখা করে বলল, নিশাত শোন। কি বল? সবসময় মনমরা হয়ে থাকিস। আমার খালাতো বোনের বিয়ে, তাই ভাবছি তোকে নিয়ে যাব। যাবি আমার সাথে? না, যাব না, তুই যা। আরে চল না, তোর ভালো লাগবে। মন ভালো করার দরকার নেই, তুই যা। নিশাত, এমন করিস না, আমি তোকে ছাড়া যাব না মানে যাব না। কিন্তু কোনো কিন্তু না। ওকে, বেশি দিন থাকতে পারবো না, কিন্তু 2-1 দিন থেকে চলে আসবি। বল। ঠিক আছে, রাজি। এখন বাড়িতে গিয়ে জামা কাপড় গুছিয়ে নে, কালকে সকালে রওনা করব। শুভর কথায় বাড়িতে চলে গেলাম ও কথা মতো পরের দিন ওর খালার বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বিয়ের আয়োজন চলছে, অনেক আত্মীয় স্বজনরা আসছে। শুভ আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। শুভর খালার বাড়িটা অন্যরকম বলতে এলাকাটা অনেক সুন্দর, চারিদিকে গাছপালা, একটু ভিতরে ঘন ঘন বন। ভাবছি বনের মধ্যে ঘুরতে যাব বিয়েটা শেষ হলে। যাই হোক, সেখানে একদিন থাকার পর শুভ খালাতো বোনের বিয়ের দিন এলো। সবাই অনেক আনন্দ করছে, আমি এক কোণে বসে বসে দেখছি। হঠাৎ একটা মেয়ের দিকে তাকাতে আমার চোখ আটকে যায়, কারণ মেয়েটা কে ছিল জানেন? ইকরা। মানে এটা কিভাবে হতে পারে? ওকে দেখে দৌড় দিয়ে শুভর কাছে যাই, গিয়ে শুভকে বলি, শুভ তাড়াতাড়ি চল, এক্ষুনি চল। উফ ভাই, আমি পেয়েছি, আমার ইকরার দেখা পেয়েছি। আমার কথা শুনে শুভ কিছু না বলে আমার সাথে চলে আসে। আমি যেখানে ইকরাকে দেখেছি সেখানে খুঁজতে থাকি, কিন্তু ইকরাকে কোথাও পাই না। আরে কোথায় গেল? একটু আগেই তো ওকে এখানে দেখলাম। আমার এই অবস্থা দেখে শুভ বলল, নিশাত, আমার মনে হয় তুই ভুল দেখেছিস। সবসময় ইকরাকে নিয়ে ভাবিস তো, তাই হয়তো। ওর কথার জবাবে আমি বললাম, বিশ্বাস কর, আমি নিজ চোখে একটু আগে ওকে এখানে দেখেছি। তুই চল, আমরা বিয়ে বাড়িটা ঘুরে দেখি, নিশ্চয়ই ও আশেপাশে কোথাও আছে। এ বলে আমি ও শুভ খুঁজতে লাগলাম ইকরাকে। পুরো বিয়ে বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না তাকে। অবশেষে শুভ বলল, নিশাত, অনেক হয়েছে, এবার থাম।
তুই সত্যি ভুল দেখেছিস হয়তো, প্লিজ শান্ত হ, আয়, এবার খেতে হবে, খেয়ে নে। মনটাই খারাপ হয়ে গেল। আমি ইকরাকে দেখেছিলাম সত্যি, জানি না কোথায় হারিয়ে গেল। মন খারাপ করে শুভ আর আমি খেতে বসলাম। খাওয়া শেষে বসে আছি। কিছুক্ষণ পর বরযাত্রী চলে আসলো। সবাই অনেক মজা করছে, অনেক মানুষজন চারিদিকে। হঠাৎ করে আমি আবারও ইকরাকে দেখি। ওকে দেখে এবার আর শুভকে ডাকতে যাইনি, একটা দৌড় দিয়ে ইকরার কাছে চলে যাই, গিয়ে বলে উঠি, তুমি? আমার কথা শুনে ইকরা কোনো কথা বলল না। আমি আবারও বলে উঠলাম, ইকরা তুমি এখানে কথা বলছো না কেন? এবারও বলে উঠল, সরি, আপনি আমাকে কিছু বলছেন? ওর কথা শুনে অবাক হয়ে বললাম, আমাকে চিনতে পারছো না? আমি নিশাত, তোমার স্বামী। এবার ও বলল, কি বলছেন ভাইয়া এসব আবল তাবল? আমি আপনার বউ মানে? ইকরা কি বলছো এসব? আমি ভালো করে দেখো, তোমার স্বামী। আমাকে ভুলে গেছো নাকি? কি হয়েছে তোমার? কেন চিনতেছো না বলো তো আমাকে? উফ। তখন ও বলল, ভাইয়া সত্যিই বুঝতেছি না আপনি কি বলছেন। আর ইকরা কে? আমার নাম ইকরা না ভাইয়া, আমার নাম ফাতেমা। কি তোমার নাম ফাতেমা? এটা হতে পারে না, মিথ্যা বলছো তুমি। কি হয়েছে তোমার? ভয় পেয়েছো? কেউ কি ভয় দেখিয়েছে? তখন ফাতেমা বলল, না আমি সত্যি ইকরা না, আমি ফাতেমা। উফ, আমি পাগল হয়ে যাব। 5 বছর পর ওকে খুঁজে পেলাম। আর ও কি বলছে? এই শোনো, তুমি একটু দাঁড়াও প্লিজ, কোথাও যাবে না, 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে এক দৌড়ে শুভর কাছে গেলাম। গিয়ে শুভকে বললাম, শুভ চল চল, এক্ষুনি ইকরাকে পেয়ে গেছি। এই বলে শুভকে নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম ইকরার কাছে। ওর কাছে যাবার পর শুভ ও আমার মতো ইকরাকে দেখে অবাক। ওকে দেখে শুভ বলে উঠল, আরে ইকরা ভাবি কেমন আছেন? শুভর কথা শুনে ও বলল, ভাইয়া আপনিও শুরু করলেন? আমি আপনার ভাবি না, আমার নাম ইকরা না। আর কতবার বলবো আমার নাম ফাতেমা? এটা শুনে শুভ বলে উঠল, কি? এটা কিভাবে হতে পারে? একই রকম দেখতে, নাম আলাদা। আপনার কিছু হয়নি তো ভাবি? শুভর কথা শুনে মেয়েটা বলে উঠল, আরে আপনাদের কিভাবে বোঝায়? আমি ইকরা না ভাইয়া, আমি মিলির খালাতো ভাই। শুভ না? আমি আপনাকে চিনি, মিলি আমার বান্ধবী। বিশ্বাস না হলে চলেন মিলির কাছে যাই, ওকে গিয়ে জিজ্ঞেস করেন, বুঝতে পারবেন আমার নাম ইকরা নাকি ফাতেমা। ওর কথায় আমি বলে উঠলাম, ঠিক আছে চলো। এই বলে 3 জনে শুভ খালাতো বোন মিলির কাছে গেলাম। ওর কাছে যেতে মিলি বলল, শুভ ভাইয়া কি হয়েছে? আর ফাতেমা তোমাদের সাথে কেন? কোনো প্রবলেম কি? মিলির মুখে কথাটা শুনে শুভ ইকরার বিষয়ে সব ঘটনা মিলিকে খুলে বললেন। এটা শুনে মিলি বললেন, সবই বুঝলাম, কিন্তু এ ইকরা না, এর নাম ফাতেমা। আমি ছোটবেলা থেকে ওকে চিনি, আমরা একসাথে পড়াশোনা করি। মিলির মুখে কথাটা শুনে ফাতেমা বলে উঠল, এবার তো বিশ্বাস হলো আমি ইকরা না, আমি ফাতেমা। এই বলে ফাতেমা সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু আমি এসব বিশ্বাস করি না, এ আমার ইকরা। আমি এতদিন পর ওকে পেয়েছি, আবার হারাতে পারবো না। এই ভেবে ফাতেমার পেছন পেছন যেতে থাকি। শুভ আমাকে আটকাতে চাইলেও আমি কোনো কথা শুনিনি। আমি দেখতে চাই ফাতেমা কোথায় যায়। এই ভেবে ওর পেছন পেছন যাচ্ছি। হঠাৎ ফাতেমা দাঁড়িয়ে পেছনে আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, আপনি আমার পিছন পিছন আসছেন কেন? আমি বললাম, ইকরা আমি তোমাকে হারাতে পারবো না, তুমি কেন এমন করছো? হে আল্লাহ, আপনি এখনো সেই ইকরাকে নিয়ে পড়ে আছেন। প্রমাণ করে দিলাম আমি ইকরা না, তবুও কেন পেছন পেছন আসছেন? দেখেন আপনি কিন্তু বেশি বেশি করে ফেলছেন। যদি আবারও পিছু নেন তাহলে কিন্তু আমি মানুষ ডাকবো। ফাতেমার মুখে কথাটা শুনে আমি বললাম, ডাকো ডাকো, কাকে ডাকবা ডাকো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন ফাতেমা বলল, আপনি আসলে একটা পাগল, আপনার মাথায় সমস্যা আছে। এই বলে ফাতেমা চলে যেতে লাগলো। আমি ওর পিছু পিছু যাচ্ছিলাম। তখন শুভ পেছন থেকে আমার হাতটা ধরে ফেললো আর বলল, নিশাত এমন পাগলামি করবি না, যেতে দে ওকে, বোঝার চেষ্টা কর, আশেপাশে মানুষজন দেখলে খারাপ ভাববে। শুভর কথার জবাবে বললাম, যা ভাবার ভাববে, এতে আমার কি? আমার হাতটা ছাড় শুভ, নয়তো আবারও ইকরাকে হারিয়ে ফেলবো। তখন শুভ বলল, সমস্যা নেই, আমি মিলির কাছ থেকে ওর বাড়ির ঠিকানা নিয়েছি, যেতে দে, ওকে বিয়েটা হয়ে যাক, তারপর কালকে আমরা ওর বাড়িতে যাব। শুভর কথায় শান্ত হয়ে বললাম, ঠিক বলেছিস তো? ঠিক বলছি। এখন চল, বরযাত্রী হয়তো চলে যাবে, বিয়ে বাড়িতে চল। এই বলে দুজনে বিয়ে বাড়িতে চলে গেলাম। পরের দিন শুভ ও আমি চলে গেলাম ফাতেমাদের বাড়িতে। সেখানে যাবার পর ফাতেমার বাবা আমাদের বলল, কে বাবা তোমরা? তোমাদেরকে তো চিনতে পারলাম না। ওনার কথা জবাবে শুভ বলল, ইয়ে মানে আঙ্কেল, আমি আপনার মেয়ের বান্ধবী মিলির খালাতো ভাই। আমার নাম শুভ আর ওর নাম নিশাত। এটা শোনার পর ফাতেমার বাবা বলে উঠলেন, বুঝলাম, ফাতেমা কাল বলেছিল তোমাদের কথা। তখন আমি ওনাকে বললাম, চাচা আপনার মেয়ে কোথায়? ওকে একটু ডাকুন না। ইকরা কোথায়? তুমি বাইরে আসো। আমার কথা শুনে উনি বললেন, থামো, কি করছো? এটা ভদ্রলোকের বাড়ি, ভালো করে শুনে রাখো, আমার মেয়ের নাম ইকরা না, ওর নাম ফাতেমা, বুঝতে পেরেছো? ওনার কথা জবাবে আমি বললাম, না বুঝিনি, ও হুবহু আমার ইকরার মতো দেখতে, ও ইকরাই, হয়তো আপনি নাম পাল্টে ফেলেছেন। তখন ফাতেমার বাবা বলল, একই রকম দেখতে কি মানুষ থাকতে পারে না? আবারও বলছি, পাগলামো না করে এখান থেকে চলে যাও। তখন আমি বললাম, পাগলামো না, এটাই সত্যি, আমি ইকরাকে ছাড়া কোথাও যাব না, আমি ওকে নিয়ে যাব। তখন উনি বলল, আমার বাড়ি, যদি এক্ষুনি বাড়ি থেকে না যাও তাহলে মেরে তাড়িয়ে দেব। তখন শুভ আমাকে বলল, নিশাত চল, ঝামেলা না করে চল, আমরা পরে আবার আসবো। শুভর কথা শুনে বললাম, না যাব না, আমি প্রমাণ করে ছাড়বো ও আমার ইকরা, ও ফাতেমা না। আমার কথা শুনে ফাতেমার বাবা বলল, কি প্রমাণ করবে শুনি? তখন আমি বললাম, ইকরার কোমরে একটা চিহ্ন আছে ঈগল পাখির মতো, আপনি ডাকুন,
আপনার মেয়েকে, আর ওকে জিজ্ঞেস করে দেখুন আমার কথা মেলে কিনা। আমার কথা শুনে উনি ফাতেমাকে ডাকলেন, ডেকে বললেন, মা রুমে গিয়ে দেখতো তোর কোমরে ঈগল পাখির মতো কোনো চিহ্ন আছে কিনা। উনার কথায় ফাতেমা রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ওর এই অবস্থা দেখে আমি বলে উঠলাম, চাচা দেখলেন আপনার মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এর মানে বুঝলেন আমি বলেছিলাম না ও আমার ইকরা, ও ফাতেমা না, এখন তো স্বীকার করুন। তখনই ফাতেমা আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আপনার ধারণা ভুল, আমার কোমরে কোনো চিহ্ন নেই। ফাতেমার মুখে কথাটা শুনে ওর বাবা বলে উঠলেন, শুনেছেন তো আমার মেয়ে কি বলল, এখন সোজা বাড়িতে চলে যান, আর এক মুহূর্ত এখানে দেখতে চাই না। ওনার কথা শুনে আমি বললাম, না এটা হতে পারে না, আপনার মেয়ে মিথ্যা বলছে। ইকরা তুমি মিথ্যা বলছো, বলো ওনাকে। আমার কথা শুনে ফাতেমা বাবা আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। আমি মাটিতে পড়ে গেলাম। শুভ তাড়াতাড়ি করে আমাকে মাটি থেকে তুললেন। তখন আমি বললাম, মারেন, যত ইচ্ছে মারেন, যা ইচ্ছে করেন, তবু আমি ইকরাকে ছাড়া যাব না। আমার কথার জবাবে ফাতেমার বাবা বললেন, বেশি কিছু ঝামেলা করতে চাই না, যা বলছি শোনো, এখান থেকে চলে যাও, নইলে আমি পুলিশ ডেকে ধরিয়ে দেবো। ওনার কথায় আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। এদিকে শুভ আমাকে, নিশাত তোকে অনুরোধ করছি চল এখান থেকে, সন্ধ্যা হয়ে আসছে। এই বলে শুভ আমাকে টেনে বাড়ির বাইরে নিয়ে গেলেন। তখন আমি শুভকে বললাম, তুই ফিরে যা, আমি এখানে থাকবো। জবাবে শুভ বলল, পাগল হলি নাকি, একটু পর রাত হবে, চল এখনই। শুভর কথা শুনে আমি বললাম, শুভ তুই তোর খালার বাড়িতে যা, আমি একটু পর আসছি, কোনো কথা বলবি না, আর যা বলছি টেনশন করবি না, যত রাতি হোক আমি আসবো। আমার কথা শুনে শুভ চলে গেল। আমি ইকরাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। একটু পর সন্ধ্যা নেমে এলো। চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। আমি যে বাইরে দাঁড়িয়ে আছি সেটা আমার মনে হয় ওনারা দেখেছে। যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, রাত হয়ে গেছে। হঠাৎ খেয়াল করলাম ইকরাদের বাড়ি থেকে লাইট হাতে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। আরেকটু সামনে আসতেই বুঝতে পারলাম এটা অন্য কেউ না, ফাতেমার বাবা। আমার কাছে এসে উনি বললেন, চলো আমার সাথে। ওনার কথার জবাবে বললাম, কোথায় যাব? তখন উনি বললেন, আসো দেখতে পাবে। এই বলে উনি আমাকে নিয়ে ওনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর আমাকে বললেন, হাত মুখ ধুয়ে নাও, আগে খেয়ে নাও, তারপর কথা বলছি। ওনার মুখে কথাটা শুনে হা হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। ব্যাপার কি? কিছুক্ষণ আগে যে লোকটা রাগারাগি করেছিল হঠাৎ আবার তার কি হলো? ঠিক তখনই ফাতেমার বাবা আবারও বললেন, যাও ফ্রেশ হয়ে আসো। ওনার কথায় ফ্রেশ হয়ে এসে একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার শেষে উনি আমাকে ও ফাতেমাকে বললেন, এখন আমি কিছু অজানা কথা বলবো তোমাদেরকে। কথাগুলো শুনে হয়তো তোমাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। ওনার কথার জবাবে আমি বললাম, কি কথা চাচা? আচ্ছা বলেন না, ও আমার ইকরা তো? তখন ফাতেমার বাবা বললেন, না বাবা, ও সত্যি ইকরা না, ওর নাম ফাতেমা, আর ফাতেমা ইকরার যমজ বোন। ফাতেমার কোমরে ঈগল পাখির মতো চিহ্ন আছে। তখন আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, এটাই সত্যি, ফাতেমা আর ইকরা দুইজন বোন। কথাটা শুনে ফাতেমা আর আমি দুজনেই অবাক। তখন আমি বলে উঠলাম, না মিথ্যা বলছেন আপনি, ইকরা জিন জাতি আর আপনার মেয়ে মানুষ, তারা কিভাবে যমজ বোন হয়? তখন ফাতেমার বাবা বললেন, এটা একটা ইতিহাস, তাহলে শোনো, তোমাদের দুজনকে আজকে সব ঘটনা খুলে বলি। আগে আমি ছিলাম একজন কাঠুরিয়া। ওই যে জঙ্গল দেখতে পাচ্ছ, সেখানে আমি কাঠ কাটতে যেতাম। কাঠ কাটার পাশাপাশি টুকটাক আমি কবিরাজিও করতাম। তো একদিন জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিলাম। যেদিন আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে আসছিল, আমি যখন বাড়ির দিকে আসছিলাম তখন আমি দেখলাম একটা বড় গাছের নিচে দুটো বাচ্চা খেলা করছে। বাচ্চা দুটোকে দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। মনে মনে ভেবেছিলাম, আরে এই সন্ধ্যাবেলা এই জঙ্গলে বাচ্চা আসলো কোথা থেকে? এই ভেবে আমি বাচ্চা দুটোর কাছে যাই, গিয়ে একটা বাচ্চাকে কোলে নিই। আরেকটা বাচ্চা খেলা করছিল তখনও। আমি বাচ্চাকে কোলে নিয়ে আশেপাশে ডাকতে থাকি, কেউ আছেন এখানে? বাচ্চাগুলো কার? সন্ধ্যা হয়ে গেছে, এখানে থাকা ঠিক না, বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে, কেউ কি আছেন? কিন্তু আমি কারো সাড়া পেলাম না। এদিকে কাউকে না পেয়ে আবারও সেই জায়গায় ফিরে আসি। এসে দেখি যে বাচ্চাটা খেলা করছিল, সে বাচ্চাটা সেখানে নেই। আমি অবাক হয়ে যাই, আরে একটু আগে তো বাচ্চাটা এখানেই ছিল, কোথায় গেল? হায় আল্লাহ, ওকে আবার জঙ্গলেই কোনো প্রাণী খেয়ে ফেললো না তো? এই ভেবে ভয়ে আমি আমার কোলে যে বাচ্চাটা ছিল ওকে নিয়ে বাড়িতে চলে আসি। বাচ্চাটা যে কি সুন্দর ছিল বলে বোঝাতে পারবো না। আমাদের কোনো সন্তান ছিল না, তাই আমি ও আমার স্ত্রী দুজনে অনেক খুশি হয়েছিলাম বাচ্চাটাকে পেয়ে। ভেবেছিলাম বাচ্চাটার মা বাবা হয়তো তার কোনো খোঁজ খবর পাবে না, ওকে আমরাই মা বাবার আদর দিয়ে মানুষ করব। সেই রাতে ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম সুন্দর দেখতে একজন লোক আমার কাছে এসে বলছে, ভাই আপনি আজকে যে বাচ্চাটাকে জঙ্গল থেকে নিয়ে আসছেন সেটা আসলে আমার বাচ্চা, ও মানুষ না, আমরা জিন জাতি। সন্ধ্যার সময় ওরা দুই বোন মিলে খেলা করছিল, আপনি না বুঝে হয়তো আমার একটা বাচ্চাকে নিয়ে গেছেন, দয়া করে যেখানে পেয়েছিলেন সেখানে রেখে আসবেন। এই বলে উনি চলে যায়। উনি চলে যাবার পর ঘুমটা ভেঙে যায়। আমার ঘুম ভাঙতে আমি ভাবতে থাকি, স্বপ্নে কি দেখলাম আমি? এটা কি তাহলে সত্যি বাচ্চাটা জিনের বাচ্চা, ও মানুষ না? কিন্তু বাচ্চাটা খুবই সুন্দর ও মায়াবী ছিল, তাই আমি স্বপ্নের কথা ভুলে গিয়ে বাচ্চাটাকে আমার কাছে রেখে দিই। কিন্তু রোজ রোজ আমাকে ফাতেমার বাবা এসে বলতো বাচ্চাটাকে ফিরিয়ে দিতে, কিন্তু আমি দেইনি। অনেক ভয় দেখাতো, আমি ভয় পাইনি। উল্টো আমাদের বাড়িটা ও ফাতেমার শরীরে তাবিজ বেঁধে দিয়েছিলাম, যেন আমাদের কাছ থেকে ওকে কেউ নিয়ে যেতে না পারে। এর মাঝে আমার সাথে অনেক ভয়ানক কিছু ঘটে, তবুও আমি বাচ্চাটাকে ছাড়িনি। অবশেষে একদিন ফাতেমার বাবা আমাকে এসে বললেন, ঠিক আছে, তোর যদি এত ইচ্ছা থাকে আমার মেয়েটাকে তোর কাছে রাখতে তাহলে রাখ।
তোর যেহেতু কোনো বাচ্চা নেই, কিন্তু একটা শর্ত আছে, আমার মেয়ের শরীরে কোনো তাবিজ রাখবি না, আমি মাঝে মাঝে এসে আমার মেয়েকে দেখে যাব। তুই আমার মেয়েকে মানুষের সমাজে মানুষ করবি। এই বলে উনি চলে যান। আমার কাছে বড় হতে থাকে ফাতেমা। মাঝে মধ্যে ফাতেমার বাবা এসে ওকে দেখে যেত, কিন্তু কয়েক বছর আগে ওর মা বাবা মারা যান। মারা যাবার আগে উনি আমাকে বলে যান ফাতেমাকে আমি যেন কখনো চোখের আড়াল না করি। উনি আরও বললেন ফাতেমারা দুইজন যমজ বোন। এই হলো সত্য ঘটনা। ফাতেমার বাবার মুখের কথাগুলো শুনে আমি তো পুরোই অবাক। আমি কি শুনলাম? তাহলে কি সত্যি ও ফাতেমা? এদিকে ফাতেমা তার বাবার মুখে কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে বলল, বাবা এসব কি সত্যি? আমি তোমার মেয়ে না? আমি জিনতের সন্তান? ফাতেমার মুখে কথাটা শুনে উনি বললেন, জিনের সন্তান? হ্যাঁ রে মা, তুই জিনের সন্তান, কিন্তু বিশ্বাস কর আমি আর তোর মা কখনো তোকে বুঝতে দেইনি, মা বাবার আদরের অভাব দেইনি। এই ঘটনাটা না ঘটলে হয়তো তোকে কখনো বলতাম না যে তুই আমাদের সন্তান না। কথাগুলো শুনে ফাতেমা ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, কেন বলতে গেলে বাবা, তোমরা কখনো আমাকে বুঝতে দাওনি মা বাবার অভাব, কিন্তু এখন সব ঘটনা শোনার পর অনেক খারাপ লাগছে। সবই জানলাম, কিন্তু দেখো আমার জন্মদাতা মা বাবা বোন ওরা কেউই নেই আমার পাশে। এদিকে আমি মন খারাপ করে বললাম, চাচা আমাকে মাফ করবেন, অনেক পাগলামি করেছি। কি করবো বলেন, ইকরাকে অনেক ভালোবাসতাম, ওকে হারিয়ে মাথা ঠিক ছিল না। ফাতেমাকে দেখে ইকরার কথা মনে হচ্ছিল। এখন আমি বিশ্বাস করলাম ও ইকরা না, ও সত্যি ফাতেমা। আমার কারণে হয়তো আপনি কষ্ট পেয়েছেন। ফাতেমা তুমি হয়তো আমাকে খারাপ ভাবছ, আমাকে মাফ করে দিও। চাচা আমাকে মাফ করে দিন। এই বলে ওদের বাড়ি থেকে চলে আসছিলাম, ঠিক তখনই ফাতেমার বাবা বললেন, শোনো। ওনার কথার জবাবে আমি বললাম, জি বলেন। তখন উনি বললেন, কাল সকালে তুমি বাড়িতে যাবে, গিয়ে তোমার মা বাবাকে আমার কাছে নিয়ে আসবে। তোমার মা বাবাকে আমি দেখতে চাই। ওনার কথাটা শুনে আমি বললাম, ঠিক আছে চাচা, তাই হবে, কিন্তু আমি এখন চলে যাই। আসসালামু আলাইকুম। এই বলে তখন চলে আসলাম শুভর খালার বাড়িতে। এদিকে আমি না ফেরায় শুভ খুবই চিন্তিত ছিল। আমাকে দেখে শুভ বলল, নিশাদ তুই আসছিস? তোর কিছু হয়নি তো? না, কি হবে, আমি ভালো আছি। জানিস কি হয়েছে? এই ভেবে শুভকে সব ঘটনা খুলে বললাম। ওকে আরো বললাম, ফাতেমার বাবা আমার মা বাবাকে কালকে ডেকেছেন। তখন শুভ বলল, তোর আর ডাকতে হবে না, তোর পাগলামো দেখে আমি তোর মা বাবাকে খবর দিয়েছি, ওনারা কালকে এমনিতেই আসবেন। শুভর কথা মতো পরের দিন সকালে মা বাবা সত্যি সত্যি এসে হাজির। মা বাবা এসে আমাকে বলছে, নিশাদ বাবা তুই ঠিক আছিস তো? শুভ বলল, তুই এখানে আসার পর পাগলামি করছিস, কি হয়েছে খুলে বলতো। তখন মা বাবাকে উদ্দেশ্য করে বললাম, পাগলামি করার মতো কিছু একটা দেখেছি, তোমাদেরকে বলবো না, তোমাদের দেখাবো। এই বলে মা বাবাকে ফাতেমাদের বাড়িতে নিয়ে গেলাম। সেখানে গিয়ে মা বাবা ফাতেমাকে দেখে বলল, ইকরা বৌমা তুমি এখানে কিভাবে? এই যে এরাও আমার মতো ফাতেমাকে ইকরা ভাবছে। ফাতেমাকে দেখে মা বলল, বৌমা তুমি এখানে কেন? কি হচ্ছে এসব? কথা বলছো না কেন? তখন বাবা বলল, বৌমা আমাদের উপর কি রাগ করে আছো? হয়তো আমাদেরকে অপরাধী ভাবছো, তাই না? মা বাবার মুখে এসব কথা শুনে ফাতেমার বাবা বললেন, আপনারা বসুন। আর আপনারা যাকে বৌমা বলছেন ও আসলে আপনাদের ছেলের বউ না, আর ওর নাম ইকরা না, ফাতেমা। এই বলে ফাতেমার বাবা আমার মা বাবাকে পুরো ঘটনাটা খুলে বললেন। পুরো ঘটনা শুনে মা বাবা তো পুরোই অবাক, কি আর করার, এটাই বাস্তব। যাই হোক, তখন বাবা ফাতেমার বাবাকে বললেন, নিশাদের কারণে আপনারা কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন, আমরা চলে যাচ্ছি। তখন ফাতেমার বাবা বললেন, আরে কোথায় যাচ্ছেন, বসুন, আপনাদের এখানে ডেকেছে একটা কথা বলার জন্য। এই বলে ফাতেমার বাবা বললেন, মানুষ টাকা পয়সা ধন সম্পদ এসব পেলেই সুখী হয় না। সুখী হতে হলে এসবের পাশাপাশি ভালোবাসা লাগে, মায়া লাগে, মমতা লাগে। সত্যিকারের ভালোবাসা কাকে বলে সেটা আমি নিশাদের মাঝে দেখেছি। নিশাদ ও আপনাদের কথা ভেবে আমি একটা ডিসিশন নিয়েছি, আর সেটা হলো আমি নিশাদ ও ফাতেমার বিয়ে দিতে চাই। নিশাদ হয়তো ইকরাকে হারিয়ে ফেলেছে, কিন্তু ইকরার যমজ বোন ফাতেমা তো আছে, বাকিটা জীবন ও ফাতেমার সাথেই কাটাক, আমি এটাই চাই। ফাতেমার বাবার মুখে কথাটা শুনে সবাই অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইল। আমি তো কিছুই বলতে পারছি না। তখন আমার মা বাবা ফাতেমার বাবাকে উদ্দেশ্য করে বললেন, এটা তো খুবই ভালো প্রস্তাব, আমরা আলহামদুলিল্লাহ রাজি। এদিকে কথাটা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। ওদিকে ফাতেমাও চুপ। তখন ফাতেমার বাবা বলল, আপনারা যেহেতু রাজি তাহলে আজকালের মধ্যেই বিয়েটা সেরে ফেলি, কি বলেন আপনারা? তখন জবাবে বাবা বলল, ঠিক আছে তাই হোক, কি আর করার, আমার আর কিছুই বলার ছিল না, কারণ আমি ফাতেমার মাঝে ইকরাকে খুঁজে পেয়েছিলাম। হয়তো ও ইকরা না, কিন্তু দুজনে দেখতে তো একই, তাই না? এই ভেবে ওদের কথায় রাজি হলাম। আমাদের বিয়েটা হলো। বাসর রাতে আমি ফাতেমাকে বললাম, ফাতেমা সরি কেন বলছেন? বিয়েতে তোমার মতামত আছে কিনা সেটা না জেনে বিয়েটা করেছি। রাজি না থাকলে কি বিয়েটা করতাম? আর বাবা যেহেতু আপনার সাথে বিয়ে দিতে চেয়েছে, এতে কি আমার মত না থাকতে পারে? আমি বাবার কথায় অবাধ্য হইনি কখনো, আর হবও না। ভয় শুধু এক জায়গায়। কি সেটা? রবি নামে একটা ছেলে আমাকে পছন্দ করে, ও সবসময় বলতো আমাকে বিয়ে করবে, কিন্তু আমার বিয়ে তো আপনার সাথে হলো, এখন ভয় হয় ও যদি আপনার কোনো ক্ষতি করে। ফাতেমার মুখে কথাটা শুনে বললাম, ও এই কথা, এটা নিয়ে চিন্তা করো না। যাই হোক, এভাবে কেটে গেল 2টা বছর। 2 বছর পর আমাদের কোল আলো করে একটা সন্তান এলো। ওর নাম রাখলাম মুস্তাফা। মুস্তাফা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। দেখতে দেখতে যখন মুস্তাফার বয়স 6 মাস, তখন আমাদের সাথে শুরু হয় এক অস্বাভাবিক ঘটনা। ঘটনাটা শুরু হয় আমার সাথে। আমি স্বপ্নে দেখতে থাকি একটা অবয়বটা এরকম যে তার শরীরটা প্রাণীর মতো, কিন্তু মাথাটা মানুষের।
সবচেয়ে ভয়ের বিষয় হলো এই অবয়বটা কথা বলে। অবয়বটা আমাকে উদ্দেশ্য করে বলে, তোর আদরের ধন, তোর কলিজাকে আমি নিয়ে যাব, শুধু তোর সন্তান না, তোর সন্তানের সাথে তোকেও নিয়ে যাব। এরকম স্বপ্নের কোনো মানে আমার জানা ছিল না। আজ এত বছর পর কি শুরু হলো আমার সাথে? আজ আমাকে আবারও মনে করিয়ে দিল ইকরার কথা। ইকরা আমার জীবনে এরকম অস্বাভাবিক কাজের মধ্যে এসেছিল। এভাবে ভয়ের মাঝে কেটে গেল আরও কয়েকটা দিন। এক রাতে আমি স্বপ্নে দেখলাম সেই ভয়ঙ্কর রকম দেখতে অবয়বটা আমার উদ্দেশ্য করে বলছে, কিরে ঘুমাচ্ছিস? ঘুমা, ভালো করে ঘুমা। ঘুম থেকে উঠে তোর ছেলেকে আর খুঁজে পাবি না, আমি তোর ছেলেটাকে নিয়ে যাব। এই স্বপ্নটা দেখার পর আমি চিৎকার দিয়ে উঠে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে আমি দেখি আমার পায়ের কাছে একটা কালো ছায়া বসে আছে। আমি এক লাফে উঠে রুমের লাইটটা জ্বালাতেই সেই কালো ছায়াটা দৌড়ে জানলা দিয়ে বের হয়ে গেল। এদিকে আমার চিৎকার শুনে ফাতেমা জেগে উঠে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, চিৎকার দিলেন কেন? ওর কথা শুনে ওকে ঘটনাটা খুলে বললাম। ওকে বললাম, ফাতেমা, কিছুদিন ধরে আমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটছে। একটা ভয়ঙ্কর দেখতে অবয়ব আমাকে বলে আমাদের সন্তানকে নিয়ে যাবে, তার সাথে আমারও ক্ষতি করবে। আমার মুখে কথাটা শুনে ফাতেমা বলল, আমি বিষয়টা ভালো করে দেখছি না, তুমি কালকেই কোনো ভালো হুজুরের কাছে যাও। ফাতেমার কথা শুনে বললাম, এটাই ভালো হবে। এই বলে শুয়ে পড়ি। পরের দিন বিকালবেলা আমি একজন হুজুরের কাছে যাই। সেখানে যাবার পর হুজুর আমাকে বলেন, আপনি একটু অপেক্ষা করুন, আমার হাতে কাজ আছে, কাজটা সেরে নেই। হুজুরের কথায় অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর হুজুর ফ্রি হয়ে আমাকে জিজ্ঞেস করলেন আমার সমস্যা কি সমস্যার জন্য তার কাছে এসেছে। হুজুরের কথায় আমার জবাবে আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম। আমার কথা শুনে হুজুর বললেন, বুঝলাম, এই ঘটনার সমাধান করতে হলে আপনাদের বাসায় যেতে হবে আমাকে। শুধু এইটুকু জেনে রাখুন, এটা নিশ্চয়ই কেউ কালো জাদু করেছে আপনাদের উপর। হুজুরের মুখে কথাটা শুনে আমি চিন্তিত হয়ে পড়ি, কে করলো আমাদের উপর কালো জাদু? যাই হোক, হুজুরের কথায় চলে আসছিলাম, তখন হুজুর বলল, একটু দাঁড়ান, এই পানিটা আপনার সাথে রাখুন, রাস্তায় কোনো সমস্যা হলে এই পানিটা কাজে লাগবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, বেশি রাত হবার আগে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। এই বলে বোতলে পানি পরে আমাকে দিলেন। আমি পানিটা সাথে করে নিয়ে রওনা করি বাড়ির দিকে। আমি বুঝতে পেরেছি আমার সাথে খারাপ কিছু করবে, তাই কোথাও দেরি না করে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা করলাম। আমি যখন বাড়ির কাছাকাছি চলে আসলাম তখন দেখলাম আমার সামনে সেই অবয়বটি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে ভয়ঙ্কর অবয়বটা বলে উঠল, কিরে, হুজুরের কাছে গিয়েছিলি? আরে হুজুর কিছু করতে পারবে না, তোর কবর তো রেডি, চল, তোকে যেতে হবে, চল। অবয়বটা মুখে কথাটা শুনে আমি রেগে বলে উঠলাম, শয়তান, তুই কি চাস বল, কে পাঠিয়েছে তোকে? তখন সেই অবয়বটা আমাকে কিছু না বলে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। ঠিক তখনই আমি হুজুরের দেয়া পড়া পানিটা সেই অবয়বটার দিকে ছিটাতে লাগলাম। ঠিক তখনই সেই অবয়বটা আমাকে বলল, বন্ধ কর বলছি। কিন্তু আমি পানি ছিটানো বন্ধ করিনি। তখন সেই ভয়ঙ্কর অবয়বটার আগে গজগজ করতে করতে আমার দিকে ধেয়ে আসতে লাগলো। আমি ভয়ে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়ে আমি দেখলাম অবয়বটা আমার কাছে আসার আগে কেউ একজন তাকে ধরে ফেললো। শুরু হলো তাদের মধ্যে লড়াই। আমি শুধু দেখছি তাদের লড়াই, কিন্তু কে আমাকে বাঁচাতে আসলো? হয়তো কোনো ভালো জিন হবে। তাদের লড়াইয়ের এক সময় সেই ভালো জিনটা সেই খারাপ ভয়ঙ্কর অবয়বটার মাথা ছিঁড়ে ফেলে। অবয়বটা মারা যায়। অবয়বটা মারা যাবার পর সেই ভালো জিনটা আমার দিকে এগিয়ে আসে। আমার সামনে আসতে আমি যা দেখি সেটা দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি। কারণ এটা কোনো অন্য জিন ছিল না, এটা ছিল ইকরা। আমি ইকরাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফিরতে আমি নিজেকে আমার বাড়িতে দেখতে পাই। সবাই আমাকে ঘিরে বসে আছে। আমার জ্ঞান ফিরতে আমি বলি, ইকরা, বাবা, মা, আমি ইকরাকে দেখেছি। ফাতেমা, আমি তোমার বোন ইকরাকে দেখেছি। তখন বাবা আমাকে শান্ত করে বলল, আমরা দেখেছি, ইকরাই তোকে জ্ঞান হারানো অবস্থায় বাড়িতে নিয়ে আসে, কিন্তু ও আমাদের বাসায় কারোর সাথে কথা বলেনি, শুধু তোর বাচ্চাটাকে কোলে নিয়ে রেখে ও চলে গেছে। বাবার মুখে কথাটা শুনে মন খারাপ হয়নি। কারণ কেন জানেন? কারণ আমি জানি ইকরা কোনো না কোনো কারণে বোতলবন্দি থেকে মুক্ত হয়েছে, সে আবার আসবে, আমার কাছে আসবে। ঠিকই কথা মতো সে রাতে ইকরা আমার রুমে আসলেন। ফাতেমা তখন ঘুমিয়ে। ইকরা আমার রুমে এসে কান্না করতে করতে বললেন, কেমন আছো তুমি? ওকে দেখে আমিও কান্না করতে করতে বললাম, আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? তুমি এতদিন পর? তখন ইকরা বলল, কবিরাজ আমাকে বোতলে বন্দি করে নদীতে ফেলে দিয়েছিল। 5 বছর পর আমি এক দ্বীপে গিয়ে পৌঁছাই। কেউ একজন সেই বোতল সাথে করে নিয়ে যায় আর ভেঙে ফেলে। আমি মুক্ত হই। বিশ্বাস করো, মুক্ত হওয়ার সাথে সাথে আমি তোমার কাছে চলে আসি, কিন্তু এসে এগুলো দেখবো সেটা ভাবিনি। আমি মনে হয় তোমাকে হারিয়ে ফেললাম নিশাত। ওর কথা শুনে আমি বললাম, প্লিজ আমাকে ভুল বোঝে না, আমি তোমার অপেক্ষায় 5 বছর ছিলাম। হঠাৎ ফাতেমার সাথে দেখা, ওর সাথে দেখা হতে আমি মনে করি ওটা তুমি, কিন্তু তুমি না। পরে জানতে পারলাম ফাতেমা তোমারই যমজ বোন। ইকরা, ফাতেমা তোমার বোন। তখন ইকরা আমাকে অবাক করে দিয়ে বলল, আমি জানি, বাবা আমাকে বলেছিল তোমার সঙ্গে একসাথে বাঁচতে চেয়েছিলাম নিশাত, কিন্তু ভাগ্য আমাদের একসাথে থাকতে দিল না। আমার বোনটাকে সুখে রেখো। তোমাদের ছেলেটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর হ্যাঁ, তোমাকে যে খারাপ অবয়বটা আক্রমণ করেছিল তাতে আসলে কালো জাদু করে পাঠানো হয়েছিল। ফাতেমাকে রবি নামে একটা ছেলে ভালোবাসত। তুমি ওকে বিয়ে করায় সেই ছেলেটা তোমাদের প্রতি প্রতিশোধ নিতে কালো জাদু করেছে। যাই হোক, এখন আর ভয় নেই, আমি ওকে মেরে ফেলেছি। ভালো থেকো নিশাত, আমি মাঝে মাঝে আসবো তোমাদের কাছে। এই বলে চলে গেল।
আমি কিছুই বলতে পারলাম না, কারণ এটাই পরিস্থিতি, এটাই ভাগ্য।